আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। সবাই কাইন্ডলি প্রত্যেকের ক্যামেরা এবং মাইক মিউট করে রাখেন। ক্লাসের মাঝখানে আমি আপনাদেরকে বলবো, আপনারা প্রশ্ন করতে পারবেন বা ক্লাস শেষ পর্যায়ে আপনারা প্রশ্ন করতে পারবেন, কোনো সমস্যা নেই। ঠিক আছে? তো okay, আমরা তাহলে শুরু করি। ওকে, তাহলে আজকে আমাদের ক্লাস ছিল হচ্ছে রেসপিরেটরি সিস্টেমের উপরে, মানে শ্বাসতন্ত্রের উপরে। ঠিক আছে? তো যথারীতি কথা এটাই যে আমরা যেহেতু পড়তেছি বেসিক হিউম্যান অ্যানাটমি অ্যান্ড ফিজিওলজি, অর্থাৎ বেসিক, তো আমরা আমরা বেসিকটাই দেখবো আর কি। ঠিক আছে? খুব বিশদ আলোচনা না, আপনারা আশা করি বেসিক ধারণাটুকু পেয়ে যাবেন। ঠিক আছে? তাহলে আমার স্ক্রিন কি আপনারা দেখতে পান? জি স্যার, দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে। ফাইন, ঠিক আছে। তাহলে আমি শুরু করি। আচ্ছা, মাহফুজ স্যার আছেন, বা মাহফুজ স্যারের আইডি থেকে কে আছেন? ক্লাস ঠিকঠাক আছে তো নাকি? হ্যালো? আচ্ছা, ঠিক আছে, দেখা তো যাচ্ছেই। তাহলে ঠিক আছে, তাহলে আজকে আমাদের ক্লাস হচ্ছে রেসপিরেটরি সিস্টেম। হ্যাঁ, মূল কথা হচ্ছে রেসপিরেটরি সিস্টেম হচ্ছে একটা নেটওয়ার্ক। ঠিক আছে? যে নেটওয়ার্কটার মাধ্যমে আমরা কি করি, বাইরে থেকে বাতাস নেই এবং আমাদের শরীরের ভিতরের বাতাসটাকে, গ্যাসটাকে আমরা বের করে দেই। ঠিক আছে? আচ্ছা, এখন ঘটনা হচ্ছে আমরা বাইরে থেকে কি নেই, অক্সিজেন নেই, আর ভিতর থেকে কি বের করে দেই, কার্বন ডাই অক্সাইড বের করে দেই। ঠিক আছে? এখন এই যে জিনিসটা ঘটে, এই জিনিসটা একটা প্রক্রিয়ার মাধ্যমে ঘটে। হ্যাঁ, মানে হুদাই ঘটে না, কোনো বিশৃঙ্খল ওয়েতে ঘটে না। এটা একটা মানে প্রক্রিয়া আছে। তাইলে আমরা কি করি দেখেন, এই কার্বন ডাই অক্সাইড আমরা ছেড়ে দিই এবং অক্সিজেন আমরা গ্রহণ করি। হুম? তাইলে আমাদের বডি কিভাবে বুঝতে পারে যে আহ, তার কতটুক নিঃশ্বাস নিতে হবে, কতটুক বাতাস নিতে হবে, কতটুক বাতাস ছেড়ে দিতে হবে, এটা কিভাবে বুঝতে পারে? হ্যাঁ, তাহলে এটা বুঝতে পারে এইভাবে যে আমাদের শরীরে, আমাদের রক্তের মধ্যে, মূলত রক্তের মধ্যে, আমাদের ব্লাডের মধ্যে যখন কার্বন ডাই অক্সাইড বেশি হয়ে যায়, কার্বন ডাই অক্সাইড যখন আমাদের রক্তে বেশি হয়ে যায়, তখন আমাদের বডি বুঝতে পারে যে এই কার্বন ডাই অক্সাইডকে ফেলে দিতে হবে। তাহলে কার্বন ডাই অক্সাইড যখন ফেলে দেয়, তখন আমাদের বডি কি করে, অক্সিজেনকে গ্রহণ করে নেয়। ঠিক আছে? মানে বিষয়টা এমন না যে আমাদের বডি অক্সিজেন গ্রহণ করতে গিয়ে কার্বন ডাই অক্সাইড ছেড়ে দেয়, বরং বিষয়টা এমন যে আমাদের বডি অতিরিক্ত কার্বন ডাই অক্সাইড বের করে দিতে গিয়ে অক্সিজেনকে গ্রহণ করে। ঠিক আছে? এটা আমরা যখন ফিজিওলজি পড়বো তখন আপনারা এই জিনিসটা পাবেন যে আমাদের বডি হোমিওস্ট্যাসিস মেনটেন করে কিভাবে, নেগেটিভ রিফ্লেক্সের মাধ্যমে। ঠিক আছে? আমাদের বডি সবসময় কি নেগেটিভটাকে পজিটিভে রূপান্তরিত করতে চায়। হ্যাঁ, নেগেটিভকে পজিটিভে রূপান্তরিত করতে গিয়ে আমাদের বডি এই ফিজিওলজিক্যাল কাজগুলা করে। সেটাই বললাম, আমাদের বডি সবসময় কি অতিরিক্ত কার্বন ডাই অক্সাইডকে বের করে দিতে চায়, এবং অতিরিক্ত কার্বন ডাই অক্সাইড বের করতে গিয়ে আমাদের বডি কি করে, অক্সিজেনকে আমাদের বডির ভিতরে নিয়ে নেয়। ঠিক আছে? তাহলে এই যে অক্সিজেনটা আসে, অক্সিজেনটা যে আসে, অক্সিজেনটা প্রথমে ঢুকে কি দিয়ে, নাক দিয়ে ঢুকে নাকি? অক্সিজেনটা প্রথম ঢুকে কি দিয়ে, এই নাকের ছিদ্র দিয়ে ঢুকে, তাই না? তাহলে নাকের ছিদ্র দিয়ে ঢোকার পর এইখানে যে জিনিসটা থাকে, এটা হলো কি নাজাল ক্যাভিটি, মানে নাকের গহ্বর। ঠিক আছে?
নাজাল ক্যাভিটি। তাহলে নাজাল ক্যাভিটি দিয়ে বাতাসটা আসার পর এইখানে কি আসছে, কিছুটা অংশ আমাদের মুখের ভিতর দিয়েও তো কিছু বাতাস ঢুকে না, তাই না? মুখের ভিতর দিয়ে যে বাতাসটা ঢুকে, এই যে এইখান দিয়ে দেখতে পান, স্ক্রিন দেখতে পান ভালো? জি দেখা যাচ্ছে। ওকে, মুখের ভিতর দিয়ে যে অক্সিজেনটা যে বাতাসটা ঢুকে, এই বাতাসও কি করে এই ওরাল ক্যাভিটিতে থাকে, মানে মুখের গহ্বরের ভিতরে থাকে। এবং এই এই নাকের ভিতরের বাতাস, মুখের ভিতরের বাতাস কোথায় এসে মিলিত হয়? ফেরিক্সে এসে মিলিত হয়। ফেরিক্স, এই যে দেখেন, এই যে ফেরিক্স, হ্যাঁ, যে অংশটাকে আমরা এই যে আলজিবা বলে না, আলজিবা ঠিক উপরের জায়গাটা, ঠিক আছে? আচ্ছা, তাহলে আলজিবাটা আসলে কি জিনিস? আলজিবাটা আসলে কি জিনিস, বা আলজিবার পরের অংশটা কি জিনিস? এটা হচ্ছে এই ইপিগ্লটিস। হ্যাঁ, ইপিগ্লটিসের একটা খুব বড় ফাংশন আছে। হ্যাঁ, তাহলে ইপিগ্লটিসের আগ পর্যন্ত কি হয়, মুখের বাতাস নাকের বাতাস সব মিলে একসাথে হয়। হ্যাঁ, মুখের বাতাস নাকের বাতাস সব মিলে একসাথে হয়। নীল কালারের পেন নিলাম। তাইলে এই জায়গাটাতে মূলত কি হয়, সবগুলি বাতাস একত্রিত হয়। এখন আমাদের এই যে শ্বাসনালী, ঠিক শ্বাসনালীর সাথেই কিন্তু খাদ্যনালী থাকে। বুঝতে পারছেন? শ্বাসনালীর সাথে কি থাকে? খাদ্যনালী থাকে। খাদ্যনালী এবং শ্বাসনালী একই সাথে নামে, একই সাথে বডির ভিতরের দিকে নামে, ঠিক আছে? তাইলে বাতাসটা খাদ্যনালীতে চলে গেলেও তো পারতো না? বাতাস যদি খাদ্যনালীতে চলে যায় কখনো, বাতাস খাদ্যনালীতে আসলে যায় কিনা বলেন, এক দুইজন বলেন, বাতাস কি খাদ্যনালীতে যায়? হ্যালো? বাতাস খাদ্যনালীতে যাওয়ার আগে আমাদের ওই যে বিষম লেগে যাইতে, এই জন্য যাইতে পারে না। আচ্ছা, আর কেউ? হ্যাঁ স্যার। হ্যাঁ, বাতাস খাদ্যনালীতে যায়, ঠিক আছে? বাতাস খাদ্যনালীতে যায়, এবং বাতাস যখন খাদ্যনালীতে যায় তখন কি ঘটে? বলেন দুই ঢেক একজন ওঠে একটু। স্যার, ঢেক ওঠে স্যার। ঢেকুর বা হেঁচকি, ঠিক আছে? ঢেকুর বা হেঁচকি, হ্যাঁ, থ্যাংক ইউ। তাইলে বাতাস খাদ্যনালীতে যেতে পারে, খাদ্যনালীতে যদি যায় তাহলে ঢেকুর বা হেঁচকির মাধ্যমে আমাদের বডি কি করে, সেই বাতাসকে আবার বের করে দিতে চেষ্টা করে। আচ্ছা, কিন্তু র্যান্ডমলি বাতাস খাদ্যনালীতে যায় না, এবং আমরা যে খাবারটা গ্রহণ করি সেই খাবারও শ্বাসনালীতে যায় না, ঠিক আছে? খাবার কিন্তু শ্বাসনালীতে যেতে পারে, এটা কি অ্যাক্সিডেন্টালি। যেমন বাতাসও খাদ্যনালীতে যেতে পারে অ্যাক্সিডেন্টালি, ঠিক একইভাবে, হ্যাঁ, এই খাদ্যও শ্বাসনালীতে চলে যেতে পারে অ্যাক্সিডেন্টালি, কিন্তু যায় না। কেন যায় না? হ্যাঁ, কেন যায় না? যায় না এই যে এপিগ্লটিসের কারণে যায় না, ঠিক আছে? এপিগ্লটিস কি করে, এই মনে করেন হইলো শ্বাসনালী, ঠিক আছে? এই হচ্ছে শ্বাসনালী, আর হলুদ পেনে লিখি, এই হইলো খাদ্যনালী। আচ্ছা, কোনটা সামনে কোনটা পিছনে থাকে বলেন তো? হ্যাঁ, মানুষের সামনের দিকে শ্বাসনালী থাকে না খাদ্যনালী পিছনে? সামনে শ্বাস খাদ্যনালী, পিছনে শ্বাসনালী। না না না, পিছনে থাকে খাদ্যনালী, সামনে থাকে শ্বাসনালী। সামনে শ্বাসনালী স্যার, হ্যাঁ, পিছনে হ্যাঁ, খাদ্যনালী। আপনি যদি গলায় ধরেন তাহলে যেটা আপনার হাতে প্রথমে আসবে এটা হচ্ছে শ্বাসনালী। শ্বাসনালীর পিছনে খাদ্যনালী। খাদ্যনালী আমরা সাধারণত ধরতে পারবো না হাতে, কেন? শ্বাসনালী আছে সামনে, ঠিক আছে? আমার ক্লাস কিন্তু প্র্যাকটিক্যাল, দেখেন আমি কিন্তু অনেক কথা লেখা নিয়ে আসছি, দেখেন কত স্লাইড, হ্যাঁ, কত বড় বড় লেখা। আমি কি এগুলো পড়ছি? একটাও পড়ি নাই কিন্তু। কারণ কি, এগুলা আমি যা পড়বো তাই আমি আপনাদেরকে বলতেছি। সুতরাং আমার ক্লাস কিন্তু প্র্যাকটিক্যাল, কোনো
মুখস্থ করার কিছু নেই। আপনারা প্লিজ কেউ ওই যে খাতা কলমে কিছু নোট করবেন না, এগুলার স্লাইড দিয়ে দিব, আপনারা আমার ক্লাস মনোযোগ দিয়ে দেখেন, তাইলে আর সারা জীবনে পড়া লাগবে না। এই যে চোখে লেগে যাবে, এই চোখেই লেগে যাবে, এটা সারা জীবন ব্রেইনে থাকবে। তাইলে কি বোঝা গেল? এটা হলো শ্বাসনালী বা খাদ্যনালী, আর এটা হলো শ্বাসনালী। তাইলে এই 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 যে এই দুই নালীর উপরে কি থাকে? ইপিগ্লটিস থাকে। এই যে ইপিগ্লটিস এমন ভাবে থাকে, বুঝছেন? ইপিগ্লটিসটা এমন ভাবে থাকে। ইপিগ্লটিস কি করে? একটা সুইচের মতো কাজ করে, ঠিক আছে? ইপিগ্লটিস একই সাথে দুই নালীকে খোলাও রাখতে পারে না, বন্ধও রাখতে পারে না, ঠিক আছে? ইপিগ্লটিস যখন খাদ্যনালীকে বন্ধ রাখে তখন শ্বাসনালী ওপেন থাকে, এপিগ্লটিস যখন শ্বাসনালীকে ওপেন রাখে তখন খাদ্যনালী ক্লোজ রাখে, তখন খাদ্যনালী ওপেন থাকে। তাইলে এপিগ্লটিস বুঝতে পারে যে এখন কারে ওপেন রাখা দরকার। তাহলে এপিগ্লটিস কি করে? মনে করেন খাদ্যনালীকে সে ক্লোজ করে দিল এবং শ্বাসনালীটা ওপেন থাকলো, ঠিক আছে? তাহলে শ্বাসনালী দিয়ে বাতাস আসলো। এই বাতাসটা কোথায় আসলো? শ্বাসনালী দিয়ে এই ভিতরে গেল, ঠিক আছে? ভিতরে যায় সে কি করবে? এই পর্যন্ত আসবে, ঠিক আছে? এই পর্যন্ত এসে এবার সে ভাগ হবে, এটাকে বলে বাইফার্কেশন অফ দা ট্র্যাকিয়া। বাইফার্কেশন মানে দুইটা ভাগ, এই জন্য বাইসাইকেল মানে কি? দুই চাকা যুক্ত। ঠিক একইভাবে বাইফার্কেশন মানে কি? দুই ভাগে ভাগ হয়েছে। বাইফার্কেশন অফ দা কি? ট্র্যাকিয়ার বাইফার্কেশন। এই যে ট্র্যাকিয়া, এটা ভাগ হয়, এইখানে ভাগ হয়। হার্ট যেখানে শুরু তার ঠিক উপরেই কি হয়? লাংসের ট্র্যাকিয়াটা ভাগ হয়, ভাগ হইয়া এবার লাংসের ভিতরে ঢুকে, ঠিক আছে? ভাগ হইয়া কোথায় ঢুকে? লাংসের ভিতরে ঢুকে, পাইপ গুলো লাংসের ভিতরে ঢুকে, ঠিক আছে? তাইলে পাইপ গুলো লাংসের ভিতরে ঢুকে এরপরে শাখা প্রশাখা, আরো শাখা প্রশাখা, আরো শাখা প্রশাখা, এইভাবে হইতে থাকে, ঠিক আছে? কেমন শাখা প্রশাখা একটু আপনাদেরকে দেখাই। এই এই মনে করেন ট্র্যাকিয়া, ঠিক আছে? এখানে আপনি একটা বি আঁকেন, ভি, এই হলো বি। এবার এখান থেকে ঢুকছে, ঠিক আছে? এবার এখানে আবার ভি, তাহলে এই ভি থেকে আবার এখানে চলে গেছে, এখানে চলে গেছে। এবার আঁকেন আবার ভি, ঠিক আছে? প্রত্যেকটা ভি, এই ভি থেকে আবার এখানে চলে গেছে, আবার এখানে চলে গেছে, ঠিক আছে? এবার আঁকেন আবার বি, আবার বি, তাহলে এই ভি থেকে এদিক দিয়ে আবার চলে গেছে, এদিক দিয়ে আবার চলে গেছে। এইভাবে শাখা প্রশাখা মিলতে 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 কোন পর্যন্ত যায়? অ্যালভিওলাই পর্যন্ত চলে যায়। ঠিক অ্যালভিওলাই গিয়ে এটা কি হয়? অক্সিজেনটা আমাদের বডির ভিতরে ঢুকে যায়, কার্বন ডাই অক্সাইডটা চলে আসে, ঠিক আছে? এটা আসে কিভাবে? মোটরে পানি উঠে কিভাবে বলেন তো? মোটরে পানি কিভাবে উঠে? দেখেন একদম নিচে এই যে পাইপ দিয়ে বোরিং করে না, আপনারা ক্লাসে আছেন, শুনতে পান, দেখতে পান? জি স্যার। আচ্ছা, তাহলে কি হয় ঘটনা? এই যে বোরিং করে, বোরিং করতে করতে যে পাইপগুলি মাটির নিচে আমরা ঢুকাই, একেবারে শুরুর যে পাইপগুলি, একেবারে মাটির সবচেয়ে ডিপে শুরুর যে পাইপগুলি, সেই পাইপগুলিতে কি থাকে? ফিল্টার লাগানো থাকে। সেই পাইপগুলিতে কি থাকে? এরকম পাইপ তো, পাইপের মধ্যে কি থাকে? ফিল্টার লাগানো থাকে, এরকম ছিদ্র থাকে, ছোট ছোট ছিদ্র থাকে পাইপের মধ্যে। সেই ছিদ্র দিয়ে মাটি ঢুকতে পারে না, কিন্তু পানি ঢুকতে পারে, বুঝতে পারছেন? মাটি ঢুকতে পারে না, কিন্তু পানি ঢুকতে পারে। তাহলে পানিগুলি আইসা কি হয়? এখানে জমা হয়, এখানে জমা হয়, যেভাবে পানিগুলি কি হয়? এখানে জমা হয়। সেই পানিগুলি মোটর দিয়ে আমরা কি করি? ট্যাঙ্কিতে তুলে নিয়ে আসি, ঠিক আছে? ঠিক অ্যালভিওলাইয়ে এটাই ঘটে। অ্যালভিওলাইয়ের ভিতরে কি আসে? ব্লাড আসতে পারে না, ইন্টারস্টিশিয়াল ফ্লুইড আসতে পারে না, পানি আসতে পারে না, প্লিউরাল ফ্লুইড আসতে পারে না, হ্যাঁ, বা পুজ আসতে পারে না, কিছুই আসতে পারে না। শুধুমাত্র গ্যাসের অণুগুলা, অর্থাৎ কার্বন ডাই অক্সাইড। জি,
বলেন। অর্থাৎ কার্বন ডাই অক্সাইডের অণু এবং অক্সিজেনের অণু, এই দুই ধরনের অণুই শুধু যাওয়া আসা করতে পারে। এই যে এরকম এরকম যেই ছিদ্র আছে, সেই ছিদ্র দিয়ে শুধু অক্সিজেন, কার্বন ডাই অক্সাইডই যাওয়া আসা করতে পারে। যদি ব্লাডও যাওয়া আসা করতে পারতো তাইলে কি হইতো, আমাদের নাক দিয়ে রক্ত চলে আসতো, তাই না? আবার মনে করেন যদি পানি যাইতে পারতো তাইলে কি হইতো, এই যে বাতাস যে পানি হয়, এই পানি গিয়ে আমাদের লাংস বা আমাদের এই যে বডি টিস্যুগুলি পূরণ হয়ে যাইতো। এই জন্য এই জিনিসগুলি কি শুধুমাত্র অক্সিজেন এবং কার্বন ডাই অক্সাইডের আদান প্রদানের জন্যই পারমিয়েবল, অন্য কারোর জন্য পারমিয়েবল না। ওকে, আচ্ছা, তাহলে এইভাবে আমাদের রেসপিরেশনটা ঘটে। ঠিক আছে, আমরা যে নিঃশ্বাস নিচ্ছি এবং ফেলতেছি এইভাবেই ঘটে। হ্যাঁ, এইবার আমরা একটু বোঝার চেষ্টা করি আমাদের রেসপিরেটরি ট্র্যাক্টের ভিতরে আসলে থাকে কি কি। এটা দুইটা ভাগ করে, আপার রেসপিরেটরি সিস্টেম এবং লোয়ার রেসপিরেটরি সিস্টেম। হ্যাঁ, লোয়ার নিচের দিকের আর আপার উপরের দিকের। খেয়াল করেন আমাদের রোগগুলি, রোগ শোক, ঠিক আছে, ব্যাকটেরিয়া ভাইরাস যত কিছু আছে, এগুলো প্রথমে কি করে, আপার রেসপিরেটরি সিস্টেমকে এফেক্ট করে। ঠিক আছে, তাহলে আপার রেসপিরেটরি সিস্টেমে যখন কোন ইনফেকশন হবে তখন সেটাকে আমরা কি বলি, ইউআরটিআই, মানে আপার রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন। ঠিক আছে, আর লোয়ার রেসপিরেটরি ট্র্যাক্টে যখন হয় তখন কি, এটা রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন, আমরা শুধুমাত্র আরটিআই বলি। হ্যাঁ, আচ্ছা, এখন ঘটনা হইল, দেখেন প্রথমে আমাদের বডির ভিতরে যখন বাতাসটা ঢুকে, নাক দিয়ে যখন ঢুকে, তখন আমাদের নাকের ভিতরে কি থাকে, সিলিয়েটেড এপিথেলিয়াল সেল থাকে, সিলিয়েটেড এপিথেলিয়াল সেল। হ্যাঁ, নস্ট্রিল, এই যে এখানে, হ্যাঁ, নাজাল ক্যাভিটিতে প্রথমে কি থাকে, সিলিয়েটেড এপিথেলিয়াল সেল থাকে, এই যে সিলিয়া। সিলিয়া মানে কি আসলে চুল। ঠিক আছে, তাইলে এই চুল যুক্ত আবরণী কলা, এটাকে বলে হয় সিলিয়েটেড এপিথেলিয়াম বা সিলিয়েটেড এপিথেলিয়াল সেল। এরা কি করে, এরা সব সময় আমাদের বাতাসের যে ধুলাবালু থাকে, জীবাণু টিবাণু থাকে, এগুলিকে ভিতরে ঢুকতে বাধা দেয়। ঠিক আছে, এগুলিকে কি করে, ভিতরে ঢুকতে বাধা দেয়। এবং এগুলি কেমন থাকে, কাশবন যেমন বাতাসে দোল খেলে, তাহলে সিলিয়েটেড ইপিথেলিয়াল সেলগুলি, আচ্ছা, সিলিয়েটেড ইপিথেলিয়াল সেলগুলিও ঠিক তাই করে। ঠিক আছে, আচ্ছা, আমাকে একজন স্টুডেন্ট মেসেজ দিয়েছে, বা আমি মাহফুজ স্যারের দৃষ্টি আকর্ষণ করতেছি, আমি তার মেসেজটা দিয়েছিলাম, আপনি একটু কাইন্ডলি দেখবেন যে তিনি আমাদের স্টুডেন্ট কিনা, হইলে তাকে একটু লিঙ্কটা সরবরাহ করার ব্যবস্থা করবেন। হ্যাঁ, আর যদি স্টুডেন্ট না হয়ে থাকে তাহলে অ্যাজ ইট ইজ হোমে ডাইজেস্টেড রুলসে যা আছে তা হবে। উনি আমাকে মেসেজ দিচ্ছে যে উনি স্টুডেন্ট, কিন্তু উনি নাকি গ্রুপে এন্ট্রি হইতে পারতেছে না। ওকে ফাইন, তাকে লিঙ্ক সরবরাহ করার জন্য রিকোয়েস্ট করলাম। হ্যাঁ, মাহফুজ স্যারের আইডি থেকে যিনি আছেন বিষয়টা একটু দেখবেন প্লিজ। ওকে, বাতাসটা যখন আমাদের নাকের ভিতরে ঢুকে তখন বাতাসটা কি হয়, 1 ডিগ্রি গরম হয়। ঠিক আছে, ধরেন বাইরের টেম্পারেচার 37 ডিগ্রি, সেই বাতাসটা যখন আমাদের নাকের ভিতরে ঢুকে তাহলে বাতাসটা কি হবে, 1 ডিগ্রি গরম হবে। কত ডিগ্রি, 1 ডিগ্রি। ঠিক আছে, এই যে 1 ডিগ্রি গরম হয়, এই গরমটা করে কে, এই গরমটা করে হচ্ছে প্যারানাসাল সাইনাস। তাহলে প্যারানাসাল সাইনাস আবার কি জিনিস, এই যে দেখেন নাকের চারপাশে আমাদের কিছু সাইনাস আছে, এই যে এটা একটা, এটা একটা, এটা একটা, এটা একটা, এই যে সাইনাসগুলি, এই সাইনাসগুলি হচ্ছে প্যারানাসাল সাইনাস, অর্থাৎ নাকের চারপাশে এরা থাকে। ঠিক আছে, এই সাইনাসগুলির কাজ মূলত কি, বাতাসকে গরম করা। ঠিক আছে, এই যেই বাতাসটা আমরা গ্রহণ করি সেই বাতাসকে গরম করা। এবং এই সাইনাসগুলি যেহেতু ফাঁকা, ঠিক আছে, এই জন্য এই সাইনাসগুলির কারণে কি হয়, আমাদের মাথার ব্যালেন্সটা থাকে। বুঝছেন, এই যে দেখেন একটা জিনিস, এই গলা থেকে সোজা যদি আমরা কল্পনা করি, সোজা যদি আমরা কল্পনা করি তাইলে দেখবেন এই সামনে নাক, মুখ, চোখ এগুলি থাকার কারণে সামনের অংশটা একটু ভারী হয়ে যায় বেশি।
সামনের অংশটাকে একটু ভারী হয়ে যায়। এই ভারী হয়ে যাওয়ার কারণে কি হয়েছে, সৃষ্টিকর্তা আবার এখানে কিছু ফাঁকা জায়গা দিয়েছে, এই যে এগুলি ফাঁকা দেওয়ার কারণে কি হয়েছে, ব্যালেন্স থাকে। অর্থাৎ গলা থেকে সামনেও যা, পিছনেও তা। গলা থেকে তো না, এক্স্যাক্টলি কি বলতে হবে, মেরুদণ্ড থেকে। আমাদের ওজনটা নেই কে, মেরুদণ্ড। মেরুদণ্ডটা কোন দিক দিয়ে নামে, এই যে কানের দিক দিয়ে নামে। তাইলে কি হয়, মেরুদণ্ড থেকে এই পাশে দেখেন, এই মেরুদণ্ড থেকে পিছন থেকে দেখেন জায়গা অল্প, ওজন কম। আর মেরুদণ্ড থেকে সামনের দিকে দেখেন কতখানি জায়গা, হ্যাঁ অনেকখানি জায়গা, ওজনটা বেশি। ব্যালেন্স করার জন্য সাইনাস গুলিকে রাখা হয়েছে। তাহলে সাইনাস কি করে, ব্যালেন্স করে। আবার কি করে, এই যে বাতাসটা আমরা নাক দিয়ে নেই, এই বাতাসটাকে গরম করে। কতটুকু গরম, 1 ডিগ্রি পর্যন্ত গরম করে। এরপর যত বাতাস ভিতরে যেতে থাকবে, বাতাসটা গরম হইতে থাকবে। ঠিক আছে। তাইলে এই যে আমাদের হাঁচি আসে, হাঁচি আসার একটা কারণ হচ্ছে সাইনাস। যাদের সাইনাসের প্রবলেম আছে তাদের কি হয়, বাতাসটা তারা গরম করতে পারে না। ঠিক আছে, বরং তারা নিজেই আরো ঠান্ডা হইয়া যায়। ঠিক আছে, তারা বাতাস তো গরম করতে পারেই না, বরং তারা কি হয়, নিজেই আরো ঠান্ডা হইয়া যায়। নিজেই আরো ঠান্ডা হয়ে যাওয়ার কারণে এদের ভিতরে কি হয়, পানি জমে। যখনই এদের ভিতরে পানি জমে তখনই কি হয়, এর ভিতরে ইনফ্লামেশন হয়, জ্বালা পোড়া হয়। যখনই জ্বালা পোড়া হয় তখন এটাকে আমরা কি বলি, সাইনোসাইটিস। ঠিক আছে, তখনই কি বলে, সাইনোসাইটিস বলে এটাকে। হ্যাঁ, তাইলে সাইনাসের কাজটা আমরা বুঝলাম। আচ্ছা, এবার বাতাস ভিতরে গেল, কেমনে বাতাসটা ভিতরে যাবে সেটা আমরা একটু দেখে আসি। এই যে দেখেন ট্র্যাকিয়া, হ্যাঁ, তাইলে এটা হলো আমাদের শ্বাসনালী। শ্বাসনালীটা এখানে এসে বাইপারকেশন অফ দা ট্র্যাকিয়া। ট্র্যাকিয়া 2 ভাগ হইলো, 2 ভাগ হয়ে কোথায় ঢুকলো, হ্যাঁ 2 ভাগ হয়ে কোথায় ঢুকলো, এই যে দেখেন, এই যে এখানে হইলো, এটা হইলো ডান পাশের লাংস। ঠিক আছে, তাহলে ডান পাশের লাংসে 3টা ভাগ হয়ে ডান পাশের লাংসে ঢুকে গেল, আর এখানে 2টা ভাগ হইয়া বাম পাশের লাংসে ঢুকে গেল। ঠিক আছে, তাইলে বোঝা গেল কি, বাম পাশের যে লাং এটাতে ভাগ 2টা, আর ডান পাশের যে লাং সেটাতে ভাগ কয়টা, 3টা। ঠিক আছে, এবার আমরা আসি লাংসের জায়গায়। হ্যাঁ, এবার আমরা আসবো লাংসের জায়গায়। আচ্ছা, ট্র্যাকিয়া সম্পর্কে। আচ্ছা, ট্র্যাকিয়ার অবস্থাটা কেমন, এটা 10 থেকে 16 সেন্টিমিটার পর্যন্ত লম্বা থাকে। ঠিক আছে, আচ্ছা, এসোফেগাস, আচ্ছা এগুলি আমি বলছি। ফ্যারিক্স, ফ্যারিক্স এর কথাটা আমি বলছি, এটা বলার দরকার নাই। ফ্যারিক্স এর কথাটা আমি বলছি, বলার দরকার নাই। এটা ওকে, নাস্ট্রিল ওকে। আচ্ছা, এগুলি আমি বলে ফেলছি। ওকে, এখন আসি আমি একটু লাংসে। খেয়াল করেন আমাদের লাংস কিন্তু 2টা। আচ্ছা, ভালো কথা, এই যে দেখেন, দেখছেন ইসোফেগাস, এটা হচ্ছে খাদ্যনালী, আর এটা হচ্ছে শ্বাসনালী। হ্যাঁ, দেখেন শ্বাসনালী কেমন, একদম মসৃণ না? আর খাদ্যনালী দেখছেন কেমন, খাদ্যনালী দেখছেন এরকম অমসৃণ না? খাদ্যনালী অমসৃণ কেন, খাদ্যনালী এরকম খাঁজ খাঁজ স্টারের মতো কেন, তারার মতো কেন? পেরিস্টালসিক মুভমেন্টের জন্য। পেরিস্টালসিস হইতে হয়। ঠিক আছে, ওইটা যদি খাদ্যনালী যদি শ্বাসনালীর মতো এরকম সমান হইতো তাইলে কি হইতো, খাবারগুলো উপরের থেকে সিমের বিচি খাইতেছি, ছোলা বুট খাইতেছি, বাদাম খাইতেছি, এরকম টুকরা টুকরা অনেক কিছু খাচ্ছি না, তাহলে কি হইতো, উপর থেকে গলার এখান থেকে স্টমাক পর্যন্ত টুপ টুপ করে পড়তো, আমরা বুঝতাম যে পড়তেছে। বুঝছেন, এই জন্য সৃষ্টিকর্তা খাদ্যনালীকে এরকম খাঁজ খাঁজ, হ্যাঁ এরকম বানাইছেন। এতে করে কি হয়, খাবার সরাসরি ওইভাবে পড়ে না। এবং খাবার যেহেতু আমরা বিভিন্ন ভাবে খাই, হ্যাঁ পানি খাবার, হ্যাঁ মিশতে হয়, লবণ পানি মশলা এগুলো মিশতে হয়, তাইলে এই জন্য এরকম খাঁজ খাঁজ কাটা। এই জন্য কি হয়, খাবারগুলি কি হয়, সার্কুলেট হয়, এরকম এরকম সার্কুলেট হয়। তাতে কি হয়, খাবারটা মিশে, পানি খাবার মিশে মিশে মন্ড তৈরি হয়। এই জন্য খাদ্যনালী এরকম, খাদ্যনালী ছোট,
শ্বাসনালী বড়। আমরা প্রতিদিন কতবার নিঃশ্বাস নেই বলতে পারবেন গড়ে? প্রতিদিন আমরা 22,000 নিঃশ্বাস নেই গড়ে। প্রতি মিনিটে 12 থেকে 20 বার আমরা নিঃশ্বাস নেই। হ্যাঁ, 12 থেকে 20 বার আমরা ব্রিদিং করি আর কি। হ্যাঁ, আর হচ্ছে প্রতি ব্রিদিং এ আমরা 1/2 লিটার পর্যন্ত বাতাস গ্রহণ করি এবং 1/2 লিটার ত্যাগ করি। তাহলে টোটাল 22,000 লিটার আমরা কি গ্রহণ এবং ত্যাগ করি। ঠিক আছে, বাতাস। আচ্ছা, যেটা বলতেছিলাম লাংসে আসি। আচ্ছা, লাংসটা কেমন তাহলে? কোন শেপ, কোণের মতো। হ্যাঁ, কোণের মতো। ঠিক আছে, লাংস কেমন? এই যে কোণের মতো, দেখছেন? তাইলে কোন শেপ। এবং এরা কই থাকে? থোরাসিক ক্যাভিটিতে থাকে, জানেনই, থোরাসিক ক্যাভিটিতে থাকে। এবং লাংস কি করে? হার্টকে কাভার করে রাখে, হার্টের চারপাশে একটা কাভারিং দিয়ে রাখে লাংস। হ্যাঁ, আচ্ছা, এই ছবিটাই যথেষ্ট। তাহলে লাংসের উপরের অংশটাকে কি বলে? অ্যাপেক্স বলে। হ্যাঁ, আচ্ছা, এখন দেখেন এই পাশের লাংসটা হচ্ছে কি? রাইট লাং। এই পাশেরটা কি? ডান পাশের লাংস। আর এই পাশেরটা কি? বাম পাশের লাং। তাহলে ডান পাশের লাঙে আপনারা দেখেন ভাগ ভাগ আছে। কি ভাগ? এই যে দেখেন, এটা একটা ভাগ, এটা আর একটা ভাগ, এটা আর একটা ভাগ। ঠিক একইভাবে লেফট পাশের লাঙে আবার ভাগ দুইটা, একটা, এই দুইটা। ঠিক আছে, স্বাভাবিকভাবেই আমাদের ডান পাশের লাংসটা কি? রুমও 3টা। আর বাম পাশের লাংসে কি? একটু ছোট, ওজনও কম, আবার বাম পাশের লাংটা একটু নিচে। ডান পাশের লাংসটা কি একটু উপরে, একটু উপরে, আর বাম পাশের লাংসটা একটু নিচে। তাইলে দেখেন বাম পাশের লাংসটা ছোট হওয়ার আরেকটা কারণ কি? এই বাম পাশের লাংসের এই অংশটুক নাই, দেখছেন? এই যে এই অংশটুক নাই। ডান পাশের লাংসে কিন্তু দেখেন কত সুন্দর। হ্যাঁ, এটা এটা কত সুন্দর লাংস হয়ে গেছে। বাম পাশের লাংসের কি এই অংশটুক নাই, ফাঁকা। ফাঁকা জায়গায় কে থাকে? হার্ট থাকে। হার্ট জি হ্যাঁ, হার্ট মূলত এই ফাঁকা জায়গা এবং মিডিয়াস্টিনামের আরো পুরোটা দখল করে, এই অংশটা হার্ট থাকে। ঠিক আছে, তাহলে হার্ট লাংসের যেই জায়গাটাতে হার্টটা থাকে সেই জায়গাটাতে লাংসটাকে একটু চাপা। এই চাপা জায়গাটাকে কি বলে? কার্ডিয়াক নচ বলে। হার্ট যেহেতু থাকে ওই জন্য কার্ডিয়াক নচ। দেখেন আমরা যে মোবাইল ব্যবহার করি, এই মোবাইলগুলিতে নচ আছে না? নচ ডিসপ্লে মানে কি? ওই সেলফি ক্যামেরাটা ডিসপ্লের ভিতরে একটু ঢুকে গেছে, এটারই বলে নচ। নাকি সেলফি ক্যামেরাটা কি হয়েছে? আমাদের মোবাইলের ডিসপ্লের ভিতরে একটু ঢুকে গেছে, এটাকে আমরা কি বলি? নচ বলি। এই নচ, মোবাইলের নচ আবার কয়েক ধরনের আছে। আমরা সচরাচর যে নচটা থাকে এটাকে ওয়াটার ড্রপ নচ বলে। ঠিক আছে, আবার ওই যে 5 হোল কাটা ডিসপ্লেও আছে। ঠিক আছে, যা হোক, এই এই নচটা হইলো এই হার্টের নচ। ঠিক আছে, এটাকে কার্ডিয়াক নচ বলে। আচ্ছা, তাইলে এই ট্র্যাকিও ব্রঙ্কিয়াল ট্রি মানে এই যে ট্র্যাকিয়া যখন ভাগ হয়, ট্র্যাকিয়া ভাগ হইয়াও কিন্তু এই ডান পাশের লাংসে 3বার ঢুকে। এই একবার, হ্যাঁ, এই 2বার, আর ওই নিচে গিয়ে এই 3বার। তাইলে এগুলাকে আমরা কি বলি? সেগমেন্টাল ব্রঙ্কাস। মানে এগুলা সেগমেন্টে ভাগ হইয়া হইয়া ঢুকছে। বাম পাশে কিন্তু এই ট্র্যাকিও ব্রঙ্কিয়াল ট্রি 2বার ঢুকছে, একবার, এই 2বার। ঠিক একইভাবে ট্র্যাকিয়া যেমন ভাগ ভাগ হয়ে ঢুকছে, ব্লাড সাপ্লাই, নার্ভ সাপ্লাইও এরকম ভাগ ভাগ হইয়া ঢুকে। ঠিক আছে, ভাগ ভাগ হইয়া ঢুকে। এবং এই ভাগগুলি কি দিয়ে মেনটেন হয়? ফিশার দিয়ে মেনটেন হয়। ফিশার বলতে আমরা কি বুঝি? ফিশার মানে হচ্ছে কি? পর্দা, কাটা। ঠিক আছে, তাইলে কেটে যায়। তাইলে এই ফিশার গুলি দিয়ে ঢুকে, তাইলে ফিশার গুলি দিয়ে ভাগ থাকে। তাইলে আমরা প্রথম ফিশারটাকে কি বলবো? হরাইজন্টাল ফিশার। ঠিক আছে, আর দ্বিতীয় ফিশারটা কি? অবলিক ফিশার। ঠিক এই জায়গায় কি হরাইজন্টাল ফিশার বলতে কোনো ফিশার নাই, আছে শুধু অবলিক ফিশার। ঠিক আছে, এবং আমাদের লাংসের সারফেস কয়টা? আমাদের লাংসের সারফেস হইলো এই যে দেখেন, এই
একটা হলো কি মানে আপনার মানে পাশের সারফেস, ডানে বা বামে, যে এই পাশেও আবার এই পাশেও। আবার সারফেস থাকে কি সামনে একটা, ঠিক একইভাবে পিছনের দিকে আরেকটা সারফেস থাকে। আর কি থাকে, ইনফেরিয়রলি একটা সারফেস থাকে, নিচের দিকে একটা সারফেস থাকে। তাইলে লাংসের সারফেস, এই ইনফেরিয়র সারফেস শেষ হলেই শুরু হয় কি ডায়াফ্রাম। এই যে ডায়াফ্রাম, ঠিক আছে, এটা হচ্ছে ডায়াফ্রাম। তাইলে দেখেন ডায়াফ্রামের পরেই লাংস শুরু। আচ্ছা, এখন আমাকে এইটা বলেন, লাংসের এগুলো এরকম ভাগ কেন? পুরা লাংসটা একটা হইলেই তো হইতো, ভাগ কেন? আমি গত ক্লাসে জিজ্ঞেস করছিলাম না যে ব্রেইনে এরকম ভাগ ভাগ কেন? হ্যাঁ, ব্রেইনেও তো এরকম লোব আছে, লোব আছে না? লাংসেও লোব আছে, কেন? এই লোবের দরকার কেন? সৃষ্টিকর্তা তো পুরা লাংসটারে একবারে বানাইলেই হইতো, ভাগ ভাগ কেন? বলেন, পার্টিসিপেশন করেন। আমার ক্লাস খুব সংক্ষিপ্ত, বুঝছেন, কিন্তু সব প্র্যাকটিক্যাল আলোচনা। বলেন, ভাগ কেন? লাংসে ভাগ কেন? আমি আছি ক্লাসে, আছি তো। বলেন, লাংসে ভাগ কেন? আইডিয়া শেয়ার করেন। কি কারো কোনো আইডিয়া নাই? মানে আমি কি ক্লাসে আছি, এইটা অন্তত কেউ একজন বলেন, হ্যাঁ অথবা না বলেন। আচ্ছা, কিন্তু লাংসে ভাগ কেন, এটার ব্যাপারে কেউ কিছু বলতে চাচ্ছেন না। আচ্ছা, আমি বলি। আচ্ছা, আমি বলি। প্রথম কথা হচ্ছে, লাংসে ভাগ হওয়ার কারণে কি হয়, আমাদের লাংসে যখন কোনো রোগ হয়, সেটা ক্যান্সার হোক, নিউমোনিয়া হোক, টিউবারকুলোসিস, আচ্ছা, একটু আমার আম্মা একটু ইমার্জেন্সিলি ডাকছে, আমি জাস্ট হাফ মিনিটের জন্য, হ্যাঁ আমি মিউট করলাম না, জাস্ট 1 মিনিট। Please, sir. Please, sir. হ্যাঁ আম্মা, এটা অনেক অজরুরি কাজ, ক্লাসে আছি, ক্লাস শেষে দেখতেছি। আচ্ছা সরি, মানে বয়স্ক মানুষটা এমন ভাবে ডাকে মনে হয় যে খুব জরুরি কিছু, ঠিক আছে, সরি। তাইলে লাংসে ভাগ হওয়ার প্রথম কারণ হইলো, লাংসে যদি কখনো কোনো রোগ হয়, কোনো প্রবলেম হয়, সেটা ব্যাকটেরিয়ার ইনফেকশন হইতে পারে, ভাইরাসের ইনফেকশন হইতে পারে, ক্যান্সার হইতে পারে, টিউমার হইতে পারে, হ্যাঁ, যে কোনো কিছু, পারফোরেশন হইতে পারে, অনেক কিছুই হইতে পারে। তাইলে কি এটা এক জায়গা থেকে আরেক জায়গায় সহজে ছড়াইতে পারে না, কেন? ওই যে ফিশার আছে, পর্দা আছে। তাইলে মনে করেন এটাতে ইনফেকশন হয়েছে, এটা সহজে এইখানে যাইতে পারে না, ঠিক আছে? কেন যাইতে পারে না? ফিশারের কারণে, এক নম্বর কথা। দ্বিতীয় কথা হইতেছে, ঝামেলা হইছে, এই ঝামেলাটা আস্তে আস্তে ছড়াইলো, মনে করেন এটা আস্তে আস্তে এই অংশে ছড়াইলো। এই অংশে ছড়াইলেও খুব একটা, মানুষটার খুব একটা সমস্যা হয় না, কেন? কারণ এই অংশ এবং এই অংশ তাকে সাপোর্ট দিতে পারে, ঠিক আছে? যেহেতু এরা ভাগ ভাগ, এই জন্য এরা অনেকটা স্বাধীন, ঠিক আছে? তাইলে অন্য অংশগুলি কি ওরে সাপোর্ট দিতে পারে, আর এটা আস্তে আস্তে সেরে উঠবে ওষুধের কারণে, হ্যাঁ, বা মনে করেন সেরে না উঠতে পারে, অনেক কিছু হইতে পারে। আরেকটা কারণ হইলো, দুইটা কারণ বললাম, আরেকটা কারণ হইলো, মনে করেন এই বড় একটা লাংস, হ্যাঁ, এটা বড় একটা লাং, বড়, বিরাট বড় একটা জিনিস। তাইলে একে যদি আপনি, এর ভিতরে যদি আপনি একটা পাইপ ঢুকান, মনে করেন একবার ট্র্যাকিয়াটা একবার ঢুকছে, হ্যাঁ, একবার ঢুকছে, তাইলে এই বড় একটা রুমকে একটা পাইপ দিয়া সাপোর্ট দেওয়া কষ্ট না? হ্যাঁ, সাপোর্টটা কম হয়ে যাবে না?
এই জন্য সৃষ্টিকর্তা এইভাবে ভাগ করে দিচ্ছেন। তাইলে ট্র্যাকিয়াটা একবার ঢুকবে, আবার একবার এর ভিতরেও ঢুকবে, ডাবল ঢুকবে। আর এর ভিতরে ঢুকবে 3 বার, একবার, 2 বার, 3 বার। তাইলে এই যে বারবার ঢুকতেছে, এই জন্য কি হয়, ও সাপোর্টটা ভালো পায়, অনেক বেশি অক্সিজেন নিতে পারে, অনেক বেশি কার্বন ডাই অক্সাইড বের করতে পারে। এবং আমি তো বললামই, শুধু যে ট্র্যাকিয়াই ঢুকে বিষয়টা তা না, ব্লাড ভেসেল গুলোও এভাবে ভাগ ভাগ হয়ে ঢুকে, নার্ভ গুলিও এভাবে ভাগ ভাগ হয়ে ঢুকে, লিম্ফ গুলিও এভাবে ভাগ ভাগ হয়ে ঢুকে। ভাগ ভাগ হয়ে ঢুকার কারণে, যেহেতু লিম্ফ ভাগ ভাগ হয়ে ঢুকে, তাহলে প্রোটেকশন দিতে পারে ভালো। ঠিক আছে, এই আচ্ছা, এগুলি ভাগ ভাগ হওয়ার আরো একটা কারণ হইল, যেহেতু আমাদের লাংস, খেয়াল করেন, লাংস লাংস কি হয়, আমরা দেখেন নিঃশ্বাস নিলে কি হয়, বুকটা ফুলে উঠে না? দেখছেন, নিঃশ্বাস নিলে বুক পেট ফুলে উঠে, আর ছেড়ে দিলে কি হয়, বুক পেট আবার সংকুচিত হয়। তাইলে যেহেতু ভাগ ভাগ করে দেওয়া হয়েছে, এই জন্য এর ভিতরে বাতাসটা ঢুকতে এবং বাতাসটা বের হইতে কষ্ট হয় না, ভাগ ভাগ করে দিছে। ঠিক আছে না, সহজেই এটা ফুলে উঠতে পারে, সহজেই এটা সংকুচিত হইতে পারে, যেহেতু ছোট ছোট, হ্যাঁ, ছোট ছোট বল। ঠিক আছে, আবার আরেকটা জিনিস হলো কি, সারফেস এরিয়া পাওয়া যায়। ওই যে আমি আপনাদেরকে প্রথম ক্লাসে বলছিলাম যে এত বড় একটা কোষ, এটার চাইতে ওই এরিয়া অত বড়ই, দেখেন এটা আর এটা, এইটা এবং এইটা, এরিয়া কিন্তু প্রায় সমান, কিন্তু এর ভিতরে ছোট 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 অনেকগুলি কোষ। কি, এর ভিতরে ছোট ছোট অনেকগুলি কোষ। আমার প্রথম ক্লাসটা কেউ করছিলেন? আছেন কেউ? হ্যাঁ, জি করছিলাম। জি স্যার, আছে স্যার। সেখানে আমি সেল থিওরি, সেখানে আমি এই যে সেল থিওরি পড়াইছি না, সেল থিওরি, কোষের থিওরি। কেন কেন বড় প্রাণীদের কোষ বড় না? হ্যাঁ, কেন আমাদের কোষগুলি বড় হয় না, একই সাইজের সংখ্যায় শুধু বাড়ে কেন? কারণ কি, সারফেস এরিয়া পাওয়া যায়, সারফেস এরিয়া, এই যে এই সাইডের এরিয়া গুলি পাওয়া যায়। ঠিক এই কারণেই লাংস গুলি এরকম ফিশার দিয়া ভাগ ভাগ। তাহলে কি হয়, লাংসের শুধু এই সাইডের এরিয়া গুলিই থাকে না, শুধু সাইডের এরিয়াই আছে তা না, এই যে ভিতরের এরিয়া গুলিও পাওয়া যায়। যেহেতু ভিতরের এরিয়া বেশি, এরিয়াগুলি সহ আছে, এজন্য অনেক বেশি সারফেস, অনেক ভালো কাজ, অনেক বেশি আউটপুট। বিষয়টা বুঝতে পারছেন? বুঝেন নাই এমন কেউ আছেন? কেন লাংস এরকম এরকম মানে বিভিন্ন লোবে বিভক্ত, বুঝতে পারছেন? বুঝেন নাই এমন কেউ আছেন? আচ্ছা, বুঝেন নাই এমন কেউ নাই, আলহামদুলিল্লাহ, তাইলে তো ভালো। এখন কথা হচ্ছে, এই লাংস কে প্রোটেক্ট করার জন্য সর্বপ্রথম থাকে কি, রিবস থাকে, রিবস, তাই না? যে আমাদের বুকের খাঁচার হাড্ডিগুলি থাকে না, রিবস থাকে। এই রিবস এর পরে যেটা থাকে সেটা হচ্ছে কি, প্লিউরা। প্লিউরা মূলত কি, একটা পর্দা, কিন্তু দুই দুই স্তর বিশিষ্ট পর্দা। এই যে দেখেন, এটা হচ্ছে প্লিউরা, এই যে নীল রঙের, এই যে এটা হচ্ছে প্লিউরা। প্লিউরাটা কি, দুই স্তর বিশিষ্ট। এই প্লিউরার উপরের ভাগ একটা, আবার এই প্লিউরার নিচে। জি বলেন। আচ্ছা, প্লিউরার উপরেরটা হচ্ছে কি, প্যারাইটাল প্লিউরা, আর প্লিউরার ভিতরেরটা হচ্ছে ভিসেরাল প্লিউরা। তাহলে এই দুই প্লিউরার মাঝখানে আবার কি থাকে, এক ধরনের পানি থাকে। হ্যাঁ, এই পানিটা, টোটাল পানিটা কত, 15 থেকে 10, মানে 10 থেকে 15 মিলি পানি, মানে অল্প একটু ফ্লুইড থাকে। হ্যাঁ, এই ফ্লুইডটাকে কি বলে, এই ফ্লুইডটাকে বলে হচ্ছে প্লিউরাল ফ্লুইড। ঠিক আছে, প্লিউরাল ফ্লুইড, যেটা কিনা প্লিউরার দুইটা পর্দার মাঝখানে যে পানিটা থাকে। ঠিক আছে, এই পানি থাকার সুবিধাটা কি, ঠিক গত ক্লাসে আমি বলছি না আপনাদেরকে, যে মেনিনজাস থাকে, মেনিনজাসের দুইটা ভাগের মাঝখানে কি থাকে, সিএসএফ থাকে, সেরিব্রোস্পাইনাল ফ্লুইড থাকে।
ঠিক সেরিব্রোস্পাইনাল ফ্লুইডের যা কাজ, এই প্লেউরাল ফ্লুইডের ঠিক তাই কাজ। এবং সেরিব্রোস্পাইনাল ফ্লুইড থাকার কারণে আমাদের ব্রেন যা যা সুবিধা পায়, প্লেউরাল ফ্লুইড থাকার কারণে আমাদের লাংস ঠিক তাই সুবিধা পায়। ঠিক আছে, তাহলে গত ক্লাস করেন নাই কিন্তু আজকের ক্লাস করতেছেন এমন ব্যক্তিত্ব তাইলে প্লেউরাল কাজটা বুঝবেন না। আছেন কেউ এমন? জি স্যার, গত তো আপনি কি অসুস্থ ছিলেন স্যার। হ্যাঁ, কিন্তু আপনি কি প্লুরাল ক্যাভিটি বা প্লুরাল ফ্লুইড বা প্লুরাল কাজটা কি আপনি জানেন? না স্যার। তাহলে এখন যে আমি বললাম আপনি কি কিছুটা বুঝতে পারছেন? এভাবে স্যার বুঝতে পারি নাই স্যার। আচ্ছা, আমি এবার বলি আপনাদেরকে। মনে করেন এই হচ্ছে আমাদের লাংস, এই হচ্ছে আমাদের কি লাং, হ্যাঁ, ফুসফুস। তাহলে এর চারপাশে থাকবে কি প্লুরা, এর চারপাশে কি থাকবে প্লিউরা থাকবে না? আমি পুরোটা আঁকাচ্ছি না, আমার আঁকাই, এই প্লিউরা থাকবে, দেখতেছেন? হ্যালো, দেখতেছেন? জি স্যার, জি স্যার। আচ্ছা, একটু এলোমেলো হচ্ছে, আপনারা বুঝে নেন। লাঞ্চের যে পিউরো। এই হইলো প্লিউরা, দেখছেন? তাহলে প্লিউরাটা কি দুই পর্দা না, একটা ভিতরে একটা বাইরে। তাহলে প্লিউরার এই যে মাঝখানে এই জায়গাটাতে থাকে হচ্ছে কি প্লিউরাল ফ্লুইড, যেটা একটা তরল। তাহলে এই যে প্লুরাল ফ্লুইড, এই প্লুরাল ফ্লুইড থাকার কারণে এই জায়গাটা একটু কি রিল্যাক্স থাকে, যেহেতু ভিতরে তরল থাকে। এই জন্য এই আমাদের লাংস কি হয়, স্ফীত হইতে পারে, বড় হইতে পারে, ছোট হইতে পারে। প্রতিবার নিঃশ্বাসের লাংসটা ফুলে ওঠে না, আবার নিঃশ্বাস ছেড়ে দিলে বের হয়ে যায়। এটা কিভাবে সম্ভব? এই যে এই প্লুরাল মাঝখানে এই ফ্লুইড থাকার কারণে এই জিনিসটা সম্ভব হয়। প্লুরা কি করে, জায়গা দেয় আবার জায়গাটা ভরাট করে নেয়, এভাবে লাংসটা বড় এবং ছোট হয়। বুঝছেন? এটাই হচ্ছে প্লুরাল কাজ এবং এটাই হচ্ছে প্লুরাল ফ্লুইডের কাজ। এবার কি বুঝতে পারছেন? জি স্যার। ঠিক একইভাবে ব্রেইনেরও চারপাশে এরকম থাকে, হ্যাঁ। সেই সেই কাভারটার নাম হচ্ছে মেনিনজেস, এবং সেই মেনিনজেসের মাঝখানে থাকে যেটা, সেটাকে বলে সেরিব্রোস্পাইনাল ফ্লুইড। কাজ একই, বুঝছেন? একই ধরনের। ব্রেইনও ঠিক এই ধরনের সুবিধাই পায়, এটাই বলছি, হ্যাঁ। আচ্ছা, এবার আসি, প্লিউরা তো গেল, এখন আসি আমাদের অ্যালভিওলাই। এগুলা তো বললাম, এগুলো তো বললাম। দেখছেন এত বড় লাংসের চারপাশে শুধুমাত্র 10 থেকে 15 ml থাকে প্লুরাল ফ্লুইড, কত অল্প। আচ্ছা, হচ্ছে, আচ্ছা, এখন কথা হচ্ছে কি কি সমস্যা হইতে পারে প্লুরার সাথে অ্যাসোসিয়েটেড, কি কি প্রবলেম হইতে পারে? হইতে পারে ফ্লুইড জমে যেতে পারে, অর্থাৎ প্লুরাল ফ্লুইডের পরিমাণ বেড়ে যেতে পারে, অনেক প্লুরাল ফ্লুইড হয়ে যেতে পারে। এটাকে আমরা কি বলি? প্লুরাল ইফিউশন। কি বলি? প্লুরাল ইফিউশন। হ্যাঁ, অনেক বেশি প্লুরাল ফ্লুইড জমে গেলে। আবার কি হইতে পারে? কোন একটা লিক হইতে পারে। দেখেন এই যে প্লুরা আমি আঁকছি, এর মধ্যে কি কোনো ছিদ্র আছে? ছিদ্র নাই, একেবারে পুরোটা ভরা। এর মধ্যে কোন একটা ছিদ্র, মনে করেন এখানে একটা ছিদ্র হয়েছে, ছিদ্র হইয়া কি প্লুরাল ফ্লুইড কোথায় চলে আসলো? লাংসের ভিতরে চলে আসলো, হ্যাঁ। তাহলে ছিদ্র হইয়া যদি লাংসের ভিতরে চলে আসে, আমরা জানি কি লাংসের ভিতরে থাকে শুধুমাত্র কি কি থাকে? বাতাসটা থাকে, হ্যাঁ, বাতাসটা থাকে, তারপরে কি থাকে? ব্লাড থাকে, নার্ভ থাকে, আর লিম্ফ থাকে। ঠিক আছে, লাংসের ভিতরে কিন্তু কোনো পানি থাকে না, ঠিক আছে, কোনো ফ্লুইড লাংসের ভিতরে থাকে না ব্লাড ছাড়া।
মানে ব্লাড, হরমোনস আর হচ্ছে এই লিম্ফ, এগুলি ছাড়া অন্য কিছু থাকে না। তাইলে প্লিউরাল ফ্লুইড যদি লাংসের ভিতরে ঢুকে যায় তাইলে এটা সমস্যা না? হ্যাঁ, তাহলে তো এটা একটা সমস্যা। তাহলে এই সমস্যাটাকে আমরা কি বলি? এই সমস্যাটাকে আমরা বলি হচ্ছে নিউমোথোরাক্স। নিউমোথোরাক্স বলি, ঠিক আছে? আর কি হয়, প্লুরাল মধ্যে প্রচুর ইনফ্লামেশন হইতে পারে, এটাকে কি বলি? প্লিউরিজি। ঠিক আছে, কি বলি? প্লিউরিজি বলি। তাহলে প্রচুর ইনফ্লামেশন, লাংসের চারপাশে যদি আপনি ব্যথা, জ্বালাপোড়া মানে টের পান, তাইলে এটাকে প্লিউরিজি বলবো। আর কি হইতে পারে? পুজ জমে যেতে পারে, পুজ জমে যেতে পারে কোনো ইনফেকশন হইলে। হ্যাঁ, এটাকে আমরা কি বলি? এম্পায়েমা। আর কি হয়? ব্লাড ইন দ্য, মানে এই কোথাও ছিদ্র হইয়া, ব্যথা পাইয়া, অ্যাক্সিডেন্ট হইয়া কি হইতে পারে? ওই প্লুরাল ক্যাভিটিতে ব্লাড, রক্ত চলে আসতে পারে, এটাকে আমরা কি বলি? হিমোথোরাক্স বলি। এই ঘটনাগুলি ঘটতে পারে। এখন বলতে পারেন এই যে বুকের ভিতর থেকে যে ওই যে পানি বের করে, অনেকের আছে না যে বুকের ভিতর থেকে পানি বের করে, বলে যে লাংসে পানি জমছে, ওই পানিটা বের করছে, বলে কিনা? পাইছেন কিনা এমন? জি স্যার। এরকম শুনছি স্যার। হ্যাঁ, এমন কেউ বের করছেন? এখানে কেউ আছেন যিনি এই যে বুকের ভিতর থেকে যে পানি বের করছেন? আছেন কেউ? তাইলে এই বুকের ভিতর থেকে যে পানি বের করে, আসলে সেটা কি বের করে? এটা কি বের করে? এই যে অতিরিক্ত ফ্লুইড গুলা বের করে, অতিরিক্ত ফ্লুইড গুলা বের করে, বুঝছেন? এটাই বুকের ভিতর থেকে পানিটা বের করে। আচ্ছা, এখন আমাকে আরেকটা জিনিস বলেন। মনে করেন লাংস, এই যে লাংস, এই হলো হার্ট না? এটা হলো হার্ট। হার্টটা আসলে থাকে কিন্তু দুই লাংসের মাঝামাঝি। হ্যাঁ, হার্টের যেই অ্যাপেক্সটা, এটা বাম লাংসের ভিতরে একটু ঢুকে থাকে, ঠিক আছে? এবং হার্ট থাকে দুই লাংসের সামনে, মাঝামাঝি এবং সামনের দিকে, পিছনের দিকে না, ঠিক আছে? দুই লাংসের মাঝামাঝি এবং সামনের দিকে থাকে। হ্যাঁ, এই জন্যই যখন সিপিআর দেয় তখন কি বলে? যে বুকের উপরে সিপিআর দিতে বলে। কেউ কি বলে পিঠে সিপিআর দিতে? বলে না। সিপিআর দেয় কিভাবে? বুকের ভিতরে দেয়, বুকের মধ্যে দেয়। কেন? যেন হার্টটা বিট করতে শুরু করে। আচ্ছা, বলেন, আপনাদের প্রশ্ন বলেন। আমার ক্লাস মোটামুটি আমি সংক্ষেপে ক্লাসের কথাবার্তা আমি বলে ফেলছি, আপনাদের প্রশ্ন বলেন। বলেন, আপনাদের প্রশ্ন বলেন। স্যার এই যে ফ্লুইডটা জমে স্যার, এই ফ্লুইডটা আসলে কোত্থেকে আসে, এক্সট্রা ফ্লুইডটা? দেখেন, ফ্লুইড বেশ কিছু জায়গা থেকে আসতে পারে। ধরেন কোনো কারণে ওইখানে কিছু ব্যাকটেরিয়া কি জমা হইলো, ঠিক আছে? ওইখানে যে ব্যাকটেরিয়া জমা হয়েছে, এটা আমাদের বডি কি টের পাবে না? বডি টের পাওয়া মানে আসলে কে টের পাচ্ছে? মানে ব্রেন টের পাচ্ছে, তাই তো? টের পাবে। যে ওইখানে কোনো একটা ঝামেলা হয়েছে, এটা টের পাবে। টের পেয়ে ব্রেন কি করবে? ওইটার জন্য কোনো ব্যবস্থা নিবে না? নিবে। এটা ব্রেন কার মাধ্যমে ব্যবস্থা নেয়? মূলত ব্রেন মূলত ব্যবস্থা নিবে ব্লাড এবং লিম্ফের মাধ্যমে। ব্লাডের ভিতরে ডব্লিউবিসি তৈরি করবে, অর্থাৎ সেনাবাহিনী তৈরি করবে। আর লিম্ফ যেহেতু আমাদের প্রোটেকশন দেয়, তাহলে লিম্ফ লসিকা তৈরি করবে, করে তাদেরকে ওইখানে পাঠাবে। পাঠাবে না? পাঠাবে। পাঠানোর পরে ওরা গিয়ে কি করবে? ওই জীবাণুটাকে মারবে। তাহলে ওই জীবাণুটাকে যদি মারে, ওই জীবাণুগুলা তো কোষ, তাহলে ওই জীবাণুগুলিকে মেরে তারা কি করবে? এলিমিনেট করে দিবে, বের করে দিবে। কিভাবে বের করে দিবে? এটা পায়খানার মাধ্যমেও বের হইতে পারে, ঘামের মাধ্যমেও বের হইতে পারে, প্রস্রাবের মাধ্যমেও বের হইতে পারে, নানান উপায়ে বের হইতে পারে। আবার বের না হয়ে ওখানে জমেও যেতে পারে, পুজ হিসাবে বা ফ্লুইডের কালেকশন হিসাবে জমে যেতে পারে, ঠিক আছে?
তাহলে ওইখানে যদি জমে যায়, এটা কি অবস্থায় জমবে? অবশ্যই তরল অবস্থায় জমবে বা সেমি সলিড হিসাবে জমবে। বাস এভাবেই জমে যায়। ইনফেকশন থেকে জমতে পারে, অথবা কোনো ক্যান্সার সেল, ওইখানে ম্যালিগন্যান্ট সেল, হ্যাঁ, ওইখানে গিয়া জমা হইতে পারে। সে আবার নতুন নতুন প্লুরাল ফ্লুইড তৈরি করতেছে। দরকার নেই, আপনার অলরেডি 10 থেকে 12 মিলি প্লুরাল ফ্লুইড আছে, তারপরেও সে তৈরি করতেছে, তাইলে বেশি হবে। ঠিক আছে না? তাইলে এটার কারণেও হইতে পারে। হ্যাঁ, আবার ওই যে লিকেজ হইতে পারে। লিকেজ, কোন একটা অ্যাক্সিডেন্ট ঘটছে, ব্যথা পাইছে, ব্যথা পাইয়া প্লুরা ছিদ্র হয়ে গেছে, এবার প্লুরাল ফ্লুইড লাংসে চলে গেছে, লাংসের ব্লাড প্লুরাল ভিতরে চলে আসছে, নানান ঘটনা হইয়া হজবরল হইয়া গেছে। ঠিক আছে, হইতে পারে। এগুলো আর কি সাধারণ কিছু কারণ। আরো অনেক কিছু থাকতে পারে যেটা আমার জানা নাই, কারণ আমি তো আর সার্জন না। আমি যেটা বলতেছি এটা হইলো কি, এটা হইলো কি একটা সাধারণ দৃষ্টিভঙ্গি থেকে। হ্যাঁ, সার্জনরা এগুলা আরো ভালো জানেন, আরো বিশদ জানেন। হ্যাঁ, বলেন, কার কি প্রশ্ন, জিজ্ঞাসা, পরামর্শ বলেন। স্যার বুকে পুজ জমে, লাংসে যদি পুজ জমে তো এটা আমরা বুঝবো কিভাবে? প্রথম কোশ্চেন। দ্বিতীয় কোশ্চেন হলো যে আমরা বলি বুকে কফ জমে আছে, এই কথার অর্থ কি? আচ্ছা, পুজ জমলে কি হবে? প্রশ্নটা আমি বুঝতে পারি নাই। পুজ জমলে বুঝবো কেমন? আমি ইনফরমেশন হলে তো ব্যথা বা অন্যান্য উপায়ে বুঝতে পারবো, কিন্তু ভিতরে পুজ জমছে এটা তো বাইরে থেকে বোঝার উপায় নেই। পুজ জমলে বুঝবেন কিভাবে, তাই তো? আচ্ছা, দেখেন, আমাদের বডি, এটা আমরা যখন হচ্ছে প্যাথোলজি পড়বো তখন এটা আমরা আসবে। আমাদের বডি, আচ্ছা মনে করেন কোন একটা ওষুধ আপনার বডিতে স্যুট করলো না, কোন একটা ওষুধ না, কোন একটা খাবার আপনার বডিতে স্যুট করলো না। হ্যাঁ, এটা আপনার বডি আপনাকে কিভাবে জানাবে, কি উপায় জানাবে? তার জানানোর সিস্টেমটা কি? যেমন আমরা বাইরে যদি আসি, আমরা কি করি? দরজায় টোকা দিয়ে জানাই যে আমি আসছি, অথবা কলিং বেল দিয়ে জানাই যে আমি আসছি, তাই না? তাইলে কোনো একটা খাবার আপনার বডিতে স্যুট করে নাই, মানানসই হয় নাই, এটা ওই খাবারটা, ওই উপাদানটা আপনার বডিকে জানাবে। কিভাবে জানাবে? পেটের সমস্যা দেখা দিবেন। কি ধরনের সমস্যা? কি ধরনের সমস্যা? অ্যালার্জিক প্রবলেম দেখা দিবে, তাই না? অ্যালার্জিক রিয়াকশন দেখা দিবে নাকি? জি স্যার। আরো অনেক কিছু হইতে পারে, শুধু অ্যালার্জিক রিয়াকশন না, হইতে পারে আরো অনেক কিছু। বেসিক্যালি আমরা জাস্ট এটা মানে বুঝার স্বার্থে। হ্যাঁ, ঠিক একইভাবে তাহলে অ্যালার্জিক রিয়াকশন দেখা দেওয়ার কারণে কি হইলো? আপনার লাভ হইলো না লস হইলো? লাভ হইলো। কেমনে লাভ হইলো? আমি ওই ফুডটা থেকে নেওয়া থেকে সাবধান থাকবো। আর ভবিষ্যতে এই ফুডটা নিবেন না। ইয়েস, ঠিক আছে না? তাহলে অ্যালার্জি আসলে মানুষের জন্য কি খারাপ না, অ্যালার্জি মানুষের জন্য ভালো। ঠিক আছে, তাহলে অ্যালার্জি আসলে কি? অ্যালার্জি হইলো একটা রেসপন্স। খায়রুল কবির, আপনার সাথে একটু মিউট করা লাগে, আপনার একটু মিউট করেন। হ্যাঁ, আপনার সাথেও কথা বলবো, যখন আপনি কথা বলবেন আপনার সাথেও কথা বলবো। তাইলে অ্যালার্জিটা আসলে কি একটা রেসপন্স। ঠিক একইভাবে আমাদের লাংসে যদি কখনো পুজ জমে বা পানি জমে বা কোনো একটা কিছু হয়, এটা বুঝবো কিভাবে? ওইটার জন্য রেসপন্স আছে। কি রেসপন্স করবে? প্রথমত আপনার কি হবে? ব্রিদিং এ ঝামেলা হবে, আপনার মনে হবে যে আপনি ঠিকঠাক নিঃশ্বাস নিতে পারতেছেন, আপনার কাছে মনে হবে যে অতৃপ্ত, নিঃশ্বাস নিয়ে আপনি তৃপ্তি পাচ্ছেন না। ঠিক আছে, এইটা মনে হবে। লাংসের যাই হোক, আপনার এটা মনে হবে। আর মনে হবে কি চাপ চাপ অনুভব হবে। কেন? পুজ যে হইছে, ওই জায়গাটা তো একটা দখল হয়েছে। পুজ হওয়ার কারণে দখল হয়েছে না? ওই জায়গাটা তো দখল হয়েছে, কিন্তু কথা কি ছিল? জায়গাগুলি ফাঁকা থাকবে, প্লেউরাল ফ্লুইড দিয়ে ভরা থাকবে। ঠিক আছে না? যাতে করে আপনার লাংস সংকুচিত প্রসারিত হইতে পারে। তো পুজ হওয়ার কারণে ওই জায়গাটা কি হয়ে গেছে? দখল হয়ে গেছে। এখন আর লাংস ওইভাবে সংকুচিত প্রসারিত হইতে পারে না। ঠিক আছে, এজন্য আপনার কি হবে? ওই যে তৃপ্তি পাবেন না নিঃশ্বাস নিয়ে। হ্যাঁ, এটা করবে। আর কি হইতে পারে? ইনফ্লামেশন হইতে পারে, ব্যথা হবে।
ইনফ্লামেশনও একটা কি অ্যালার্জির মতো প্রোটেক্টিভ মেকানিজম, আপনাকে বুঝাবে যে আমি কষ্টে আছি, এটাই ইনফ্লামেশন। তাহলে ইনফ্লামেশন হইতে পারে। হ্যাঁ, এছাড়া মনে করেন আমাদের বডির যেখানেই পুজ জমুক সেই জায়গাটা কি হবে, ওয়ার্মিং হবে, টেন্ডারনেস হবে। ঠিক আছে, ওয়ার্মিং হবে, একটু গরম হয়ে যাবে। আর কি হবে, টেন্ডারনেস হবে। টেন্ডারনেস হবে মানে ওই জায়গাটা যে কি বলে, টনটনায় ব্যথা করে বলে না, টনটনায় ব্যথা করে। হ্যাঁ, এই ধরনের টেন্ডারনেস বলতে আসলে ওই যে ওই টনটনানো এই ফিলিংসটাকে বা এই ধরনের ফিলিংস গুলাকে বোঝায়। বুঝছেন? তাহলে এইসব আপনি টের পাবেন বা ওই পেশেন্ট এগুলা টের পাবে, এগুলা বলবে এসে আমি এরকম ফিল করি, জ্বর হবে স্বাভাবিকভাবে যেহেতু ইনফেকশন। ঠিক আছে, তখন আপনি সিবিসি টিবিসি করে দেখবেন, ইএসআর করে দেখবেন, দেখবেন যে প্যারামিটার গুলি দেখলে আপনি বুঝতে পারবেন যে আচ্ছা ঝামেলা তাইলে একটা আছে। তখন আপনি এক্সরে করে দেখতে পারেন ঝামেলাটা এক্স্যাক্টলি কোথায়, কি পরিমাণের ঝামেলা। ঠিক আছে, এইভাবে আর কি। এখন আপনি এক্সরে করবেন কিনা, কি করবেন, নাকি আপনি পেশেন্টের কথা শুনেই বুঝে ফেলবেন, এটা আসলে আপনি ডক্টর, আপনি বলতে পারবেন। আমি কিন্তু ডক্টর না, আমি সবসময় বলি আমি কিন্তু ডক্টর না, আমি কিন্তু মানুষকে চিকিৎসা দেই না। ঠিক আছে, আমি কি, আমি একজন হেলথ সার্ভিস প্রোভাইডার, আমি স্বাস্থ্য সেবা দান করি। ঠিক আছে, আমি একজন কি ফার্মাসিস্ট। সুতরাং আমি পেশেন্টকে কাউন্সেলিং করতে পারবো, আমি তাকে বুঝিয়ে বলতে পারবো, আপনাদেরকে যেমন বুঝিয়ে বলতেছি। ঠিক আছে, আমি আপনাদের কি, আমি আপনাদের এক গ্রেড নিচে। আপনারা ডক্টর, চিকিৎসা আপনারা দিবেন। এখানে এখানে কি বেলেডোনা যাবে, নাকি এখানে আর্নিকা যাবে, না কি যাবে, না একোনাইট যাবে, না কি যাবে, আপনারা সিদ্ধান্ত নেবেন। আমি পেশেন্টকে বুঝায় বলবো দেখুন আপনার এই ঘটনা হয়েছে, এটার জন্য এই হচ্ছে, এটা করলে এটা হবে না, আর এটা করছেন বলে এই জিনিসটা ঘটছে। আমি তাকে এটা বুঝায় বলতে পারি, এই আর কি। ঠিক আছে, কিন্তু এটা ভালো হবে কোন ওয়েতে সেটা আপনি বলবেন, আপনারা বলবেন। এই জন্যই হোমিও ডাইজেস্টের সৃষ্টি। ঠিক আছে, যেন আপনারা পেশেন্টের পেইনটারে ধরতে পারেন এবং সেটাকে সারানোর এক্সাক্ট উপায়টা তাদের বলতে পারেন। ঠিক আছে না, এই জন্য তো হোমিও ডাইজেস্ট। জি বলেন, আর কার কি কথা আছে বলেন। স্যার, জি ওই যে অনেক রোগীর আছে যে সারা বছরই ঠান্ডা লেগে থাকে, দেখা যায় নাক দিয়ে মানে সর্দি ঝরে ডিসচার্জ, মানে এই সর্দি যা ডিসচার্জ যেটা, এটা আসলে মানে উৎপত্তিটা কোথায় বা কিভাবে এটা আসতেছে স্যার, এটা একটু যদি বলতেন। আচ্ছা আচ্ছা, এই যে মনিরুজ্জামান শিকদার ভাই, ভাই বলতেছি, আমি জানি না বয়সে আপনি আমার ছোট কি বড়, উই আর ব্রাদার্স। তো ভাই আরেকটা প্রশ্ন করছিলেন, সেটা হচ্ছে কফ না, কি যেন প্রশ্নটা ছিল আপনার, একটু আরেকবার যদি বলতেন। আমার প্রশ্ন ছিল আর কি, কফ ও জমে আচ্ছা এই কথার অর্থ কি? আচ্ছা, কফ জমে এই কথার অর্থ কি? আর সৈকত হুসাইন তিনি বললেন হচ্ছে এই যে সর্দি। ওকে, বলি একসাথেই বলি, আশা করি দুইজন উত্তরটা পাবেন। দেখেন, আমার কাছে যখন মানুষ এসে বলে যে আমার কাশি, হ্যাঁ, আমি তাকে কিছু প্রশ্ন করি। হ্যাঁ, কাশি কতদিন ধরে, কোন ঘটনার পরে তার কাশি হয়েছে, হ্যাঁ, কফের রং কেমন, কাশি কখন বাড়ে, খাওয়ার পরে বাড়ে কিনা, গোসলের পরে বাড়ে কিনা, রাতে বাড়ে কিনা, শুইলে বাড়ে কিনা, এক্সারসাইজ করলে, কোনো কাজ করার সময় কাশি বেশি আসে কিনা। হ্যাঁ, এই ধরনের প্রশ্নগুলা করি। ঠিক আছে, তাই এগুলো থেকে আমি আসলে বুঝতে চেষ্টা করি যে তার কাশিটা কেন হইলো, কি এখন কি অবস্থায় আছে। দেখেন, যে জিনিসটা সর্দি, আচ্ছা আগেই বলে রাখি, সর্দি এবং কাশি উভয়েই আমাদের কি প্রোটেক্টিভ মেকানিজম। ঠিক আছে, উভয়ে আমাদের কি প্রোটেক্টিভ মেকানিজম। অ্যালার্জি যেমন প্রোটেক্টিভ মেকানিজম, ইনফ্লামেশন যেমন প্রোটেক্টিভ মেকানিজম, এরা কি প্রোটেক্ট করে। সর্দি কাশিও আমাদের বডিকে আসলে বাঁচায়, প্রোটেক্ট করে। কেমনে বাঁচায় সেটা আমি বলি। আচ্ছা, একটু আমি আমার স্ক্রিন শেয়ার করি, তাইলে আপনারা বুঝবেন। স্ক্রিন, এন্টায়ার স্ক্রিন শেয়ার। হ্যাঁ, আমার স্ক্রিন দেখা যায় না? প্রশ্ন যারা করেছেন একজন একটু রেসপন্স করেন, স্ক্রিন দেখা যায়? জি স্যার, জি স্যার, দেখা যাচ্ছে।
আচ্ছা, ওই যে আমি বললাম সিলিয়েটেড ইপিথেলিয়াম, না সিলিয়েটেড ইপিথেলিয়াম প্রেজেন্টেশনে যায়। দেখেন আমাদের বডিতে যত পর্দা আছে, এই পর্দাগুলির ভিতরে একটা ভালো পর্দা, একটা অনেক গুরুত্বপূর্ণ পর্দা হচ্ছে কি মিউকাস মেমব্রেন। মিউকাস মেমব্রেন মনে করেন এটা হলো আমাদের নাকের ভিতরের ছিদ্রটা, হ্যাঁ, নাকের ভিতরের ছিদ্রটা। তাইলে নাকের বাইরে কি থাকে? স্কিন, চামড়া নাকি? তাহলে ভিতরের ছিদ্রের ভিতরের যে জায়গাটা, এটাকে তাহলে কি বলবে? এটারে আমরা বলি কি মিউকাস মেমব্রেন বলি, মিউকাস মেমব্রেন, শ্লেষ্মা। তাহলে মিউকাস মেমব্রেন থেকে কি বের হয়? অবশ্যই মিউকাস বের হয় নাকি? এই মিউকাস গুলা মূলত কি? মিউকাস গুলা হচ্ছে মূলত ফ্লুইড বা তরল, ঠিক আছে? তাহলে এই তরলগুলি, মিউকাস যে বের হয়, এই তরলগুলি কি হবে? বের হইলে কি হবে? ওইখানে থেকে যাবে, থেকে থেকে খাল বিল নদী পাহাড় সমুদ্র হবে? তা তো হবে না। এটা কি হয়? আমাদের শরীরের ভিতরে চলে যাবে, নইলে আমাদের শরীর থেকে বের হইয়া যাবে। যদি বের হইয়া যায় তাইলে এটাকে আমরা কি বলি? সর্দি বলি। সর্দি, স্নিজিং, হাঁচি হয়, সর্দি হয়। তাহলে সর্দিটা মূলত কি? যেই সর্দিটা সাদা পানির মতো, বলে না নাক দিয়ে পানি পড়ে, এই নাক দিয়ে পানি যে পড়ে, এটা আসলে কি পড়ে? এটা পড়ে হচ্ছে মিউকাস, ঠিক আছে? মিউকাস, এই মিউকাস গুলি যে পড়ে, এই মিউকাস গুলি আসলে কি নিয়ে পড়ে? আমাদের নাক দিয়ে যত ধুলা বালি যাচ্ছে, জীবাণু যাচ্ছে, হ্যাঁ, বিভিন্ন ডাস্ট যাচ্ছে, পাইরোজেন যাচ্ছে, এগুলার সাথে নিয়ে এই মিউকাসটা আমাদের বডি থেকে বের হয়ে যায়, নাক থেকে বের হয়ে যায়, ঠিক আছে? আনমিউট করে আছেন কেউ একজন, একটু মিউট করে দেন না প্লিজ, মিউট করেন প্লিজ। কে? আমি তো দেখতে পাই না, আমি তো স্ক্রিন দেখতে পাচ্ছি না। হ্যাঁ, মিউট করছেন, বোঝা যাচ্ছে। আচ্ছা, তাইলে কি হয়? এই মিউকাস গুলি কি করে? রোগ, জীবাণু, ডাস্ট, পাইরোজেন, পার্টিকেলস, ফরেন বডি সব নিয়ে কি হয়? আমাদের নাক দিয়ে ঝরে পড়ে পানির মতো। তাহলে এটাকে আমরা কি বলবো? রানি নোজ, না নোজ, রানি নোজ। রানি, রান মানে রান থেকে রানি। একটু লিখে দেখাই, তাহলে বুঝতে পারবেন। এটাকে আমরা কি বলি? রানি নোজ বলি, রানি, আর ওয়াই, রানি নোজ। তাহলে কি নাক দিয়ে পানি পড়তে থাকে, রান, হ্যাঁ, দ্রুত পানি পড়তে থাকে। তাহলে এটা হলো মিউকাস গুলি বিভিন্ন জীবাণু টিবাণু নিয়ে পড়ে। এটাই হলো কি নাক দিয়ে পানি পড়ে, এটা এক জিনিস। আরেকটা হলো কি কাশি, কাশি, হলুদ কাশি, হ্যাঁ, কাশি দিলে বুকে পিঠে ব্যথা পায়। কাশিটার রং কি? হলুদ। কাশিটা ঘন, হ্যাঁ, কাশি ফালানোর পরে নাকে একটু দুর্গন্ধ আসে। সর্দি, ঘন সর্দি, হলুদ সর্দি, সর্দি ফেলতে অনেক শক্তি দিয়া, অনেক শক্তি দিয়ে সর্দিটা ফেলতে হয়। এই যে ঘটনাগুলি ঘটে, ঠিক আছে, তখন আমরা বুঝবো কি, যেহেতু কালার হলুদ, তার মানে ভিতরে ইনফেকশন আছে। এই হলুদ কালারটা হইলো পুজের কোষ আছে, পাস সেল আছে, এই জন্য এটা হলুদ, ঠিক আছে? তখনই বুঝতে হবে কি ভিতরে ইনফেকশন আছে। ইনফেকশন মানে অবশ্যই জীবাণু আছে, ঠিক আছে? তখন আমরা ট্রিটমেন্টে যাব। তাহলে কাশিটা কি? কফও একটা প্রোটেক্টিভ মেকানিজম। দেখেন আমি শুরুতেই বলছিলাম আমাদের শরীরটা কি উদার। সমুদ্রের মধ্যে আপনি যদি একটা প্লাস্টিকের বোতল ফেলেন, সমুদ্র এই প্লাস্টিকের বোতলটাকে নিবে না, সে কি করবে? অন্য একটা দ্বীপে, অন্য একটা দেশে এই বোতলটাকে সমুদ্রের পাড়ে নিয়ে ফেলে দিয়ে আসবে। দেখবেন যখন ঢেউ আসে, ঢেউয়ের সাথে সাথে কতগুলি প্লাস্টিকের বোতল, চিপসের প্যাকেট এগুলো আসে, আইসা সমুদ্রের পাড়ে জমা হইয়া থাকে, ঠিক আছে? ঠিক একইভাবে আমাদের বডিও কি করে? খারাপ কোনো কিছু, তার জন্য ভালো না, তার প্রয়োজন নেই এমন কোনো কিছু আমাদের বডি রাখে না। তাহলে যখনই পুজ হবে, হ্যাঁ, সেটাই পুজ এবং মিউকাস মেমব্রেন এগুলি সব মিলাইয়া ওইখানে জমে থাকে, ওইটাকে কফ আকারে বের করে দেয়। বুঝছেন ঘটনা? আরেকটা জিনিস হইলো, এই যে আমাদের বডিতে যে অ্যালভিওলাই থাকে, অ্যালভিওলাই যেখানে হচ্ছে গ্যাসের এক্সচেঞ্জ হয়, অক্সিজেন যায়
এবং কার্বন ডাই অক্সাইড বের হয়। মনে করেন এটা একটা অ্যালভিওলাই, মনে করেন এটা কি একটা অ্যালভিওলাই। হ্যাঁ, অ্যালভিওলাই এর মধ্যে কি থাকে? অ্যালভিওলার ডাক্ট থাকে, নালী থাকে। এটা একটা অ্যালভিওলাই। তাহলে এইখানে কি হয়? এটা একটা তীর চিহ্ন, এই তীর চিহ্ন দিয়ে কি হয়? অক্সিজেন কোষে গেছে, ঠিক আছে, O2 অক্সিজেন কি হয়েছে? কোষে গেছে। এই তীর চিহ্ন দিয়ে কি হবে? এই তীর চিহ্ন দিয়ে কার্বন ডাই অক্সাইড অ্যালভিওলাইয়ের ভিতরে আসছে, এখন বের হবে CO2, কার্বন ডাই অক্সাইড বের হবে। এখন যখন কার্বন ডাই অক্সাইড বের হয়ে গেল, অক্সিজেন ও বডির ভিতরে চলে আসলো, তখন অ্যালভিওলাইটা কি হবে? ফাঁকা হয়ে যাবে না? কিন্তু আসলে ফাঁকা থাকে না, এর ভিতরে এক ধরনের ফ্লুইড থাকে যেটাকে সোপি ফ্লুইড, সোপ মানে সাবানের মতো ফেনা ফেনাওয়ালা এক ধরনের ফ্লুইড থাকে। এই ফ্লুইড থাকার কারণে অ্যালভিওলাই গুলি কখনো কি শুকায় না, বা কখনো ওই যে চুপসায়া যায় না। কিসমিস যেমন চুপসায়া যায়, আঙ্গুর শুকাইতে শুকাইতে কিসমিস হয় না, চুপসায় যায়। অ্যালভিওলাই গুলি কখনো চুপসায় না, বুঝছেন? তাইলে এই অ্যালভিওলাই এর ভিতরে এই যে সোপি ফ্লুইড যা থাকে, এটাও কফের একটা অংশ। কফের ভিতরে যা যা থাকে আর কি সেটা বলতেছে। পুজ থাকে, জীবাণু থাকে, এই এই যে কি বলে মিউকাস থাকে, আবার এই সোপি ফ্লুইড এগুলোও থাকে। বুঝছেন? আপনারা যে প্রশ্নটা করছেন, দুইজনে দুইটা প্রশ্ন করছেন, উত্তর কি পাইছেন? জি স্যার। মানে যথেষ্ট উত্তর পাইছেন? বুঝা গেল? ক্লিয়ার? নাকি গোজামিল যে স্যারে তো বললো কিন্তু পুরো ক্লিয়ার হইলো না, কি যে বললো তা তো ধরতে পারলাম না, এরকম নাকি? না স্যার, ক্লিয়ার স্যার। থ্যাংক ইউ। বলেন, পরের জন প্রশ্ন স্যার করেন। যদি কার্বন ডাইঅক্সাইড আসার কারণে এটা হয়ে থাকে, তাহলে কিন্তু স্বাভাবিক সুস্থ অবস্থায় তো কফ জমার কথা বা কফ থাকার কথা। যদি আমরা যখন সুস্থ থাকি তখন তো নাক দিয়ে পানি পড়ে না, কফও আসে না, তো তখন কি ঘটনা ঘটে আসলে? না 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 না, মানে সুস্থ অবস্থায় কফ আসার কথা এটাই তো বলতেছে। স্যার যদি এটা স্বাভাবিক প্রক্রিয়া হয়ে থাকে আর কি। হ্যাঁ, না 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 না, কফ তো স্বাভাবিক প্রক্রিয়া না। স্বাভাবিক প্রক্রিয়া হইলো ওই যে সোপি ফ্লুইডটা শুধু। এখানে কফের ভিতরে তো অনেকগুলি উপাদান আছে। কফের ভিতরে ব্যাকটেরিয়ার মরা কোষ থাকবে, কফের ভিতরে আমাদের শরীরের যে সৈন্য WBC এরও মরা কোষ থাকবে, কফের ভিতরে কিছু মিউকাস থাকবে, কফের ভিতরে কিছু ফরেন পার্টিকেল থাকতে পারে। মানে মনে করেন যে আপনি ধুলাবালি দিয়ে হাঁটার কারণেই আপনার ঠান্ডা লাগছে, তাহলে ঠান্ডা যেহেতু লাগছে তার মানে কি ধুলাবালি গুলি ভিতরে গেছে, এজন্যই ঠান্ডা। তাহলে সেই ধুলাবালি গুলি বের করে দিবে, তাহলে ওই পার্টিকেল থাকতে পারে কফের ভিতরে, ঠিক আছে না? কফের ভিতরে অনেক কিছুই থাকতে পারে। অনেক কিছুর মধ্যে একটা হলো ওই সোপি ফ্লুইডের কিছু অংশ, কিন্তু সোপি ফ্লুইডের অংশ কিন্তু সবসময় বের হয়ে যাচ্ছে, বিষয়টা এটা না। সোপি ফ্লুইড ওইখানে স্ট্যান্ড বাই থাকে, সবসময় থাকে, ঠিক আছে? যখন বের হবে তখন কিছুটা সোপি ফ্লুইড বের হয়, ঠিক আছে? এই জন্যই সুস্থ অবস্থায় আমাদের কাশি হয় না, মানে কাশি হয় কিন্তু কফ বের হয় না সুস্থ অবস্থায়, ঠিক আছে? সুস্থ অবস্থায় এই জন্যই কফ বের হয় না। জি, ওমর ফারুক আনমিউট করেছেন, বলেন। আসসালামু আলাইকুম। একটু প্রশ্ন ছিল যে আমাদের লাংস যখন ইনফেক্টেড হয় অথবা যদি আপনার এই টিউবারকুলোসিস দ্বারা আক্রান্ত হয়, সেক্ষেত্রে লাংসের গঠনগত কোনো কি ধরনের চেঞ্জ হতে পারে, যেটা সাধারণত এক্সরেতে ডিটেক্ট হয়, যদি একটু জানাতেন। থ্যাংক ইউ। ওয়েলকাম। আমাদের প্যাথোলজি ক্লাস আছে সামনে, সেটাতে আমি এক্সরে কিছু বেসিক আলোচনা করব। তারপরেও আমি একটু বলে রাখি, দেখেন, প্রথমত এনলার্জমেন্ট অফ লাংস হইতে পারে, এনলার্জমেন্ট একটু বড় হয়ে যেতে পারে আকারে, ঠিক আছে? যতটুকু আছে অতটুকুর চেয়ে একটু বড় হতে পারে। এখন ঘটনা হলো লাংস গত মাসে কতটুক ছিল, এই মাসে ওই পেশেন্টের লাংস কতটুক বড় হয়েছে এটা কেমনে বুঝবেন? সুস্থ অবস্থায় তো আপনি তার এক্সরে করার নাই,
বুঝেন নাই? সুস্থ অবস্থায় যদি এক্স রে করাইতেন তাইলে বুঝতেন যে সুস্থ অবস্থায় তার লাংস 10 সেন্টিমিটার ছিল, এখন সে বলতেছে অসুস্থ, এখন আবার এক্স রে করাই দেখলাম যে লাংস 10.5 সেন্টিমিটার। তাইলে আপনি বুঝলেন যে আচ্ছা একটু ঝামেলা আছে, তাইলে নইলে বড় কেন হইল। সুস্থ অবস্থায় তো আমরা দেখি না। তাইলে আমাদের আমরা এটা বুঝতে পারি কি, ওই যে স্পেস, ঠিক আছে, প্লিউরাল ক্যাভিটির যে স্পেস, সেই স্পেসটা কমে আসতে পারে লাংসটা একটু বড় হওয়ার কারণে। তাইলে একটা কম্প্রেশন পাবে, মনে হবে কি চাপ খেয়ে আছে চারপাশে। ঠিক আছে, এটা রেডিওলজিস্টই বলে দিবে আপনাকে, হইতে পারে এই ধরনের। আর হচ্ছে মানে আপনি বলছেন কি যেন, লাংসের গঠনগত পরিবর্তন ঘটে কিনা। এখন এক্স রে যখন আপনি করবেন তখন কিন্তু আপনি বুঝতে পারবেন, হ্যাঁ, টিউবারকুলোসিস এর জীবাণু কিন্তু থোকা থোকা থাকে, থোকায় থোকায়, হ্যাঁ, অনেকগুলি একসাথে জমে থাকে, আবার আরেক জায়গায় অনেকগুলি একসাথে জমে থাকবে। ঠিক আছে, এক্স রে করলে কিন্তু টিউবারকুলোসিস এর এক্স রে হলে আপনি বুঝতে পারবেন কি ঘটনা ঘটছে, এটা টিউবারকুলোসিস আছে কিনা, জীবাণু আছে কিনা আপনি বুঝতে পারবেন। আবার মনে করেন টিউবারকুলোসিস না, নিউমোনিয়া, ঠিক আছে, নিউমোনিয়া হইলেও আপনি বুঝতে পারবেন। নিউমোনিয়া হইলে কি হবে, লাংসের ভিতরে ওই মনে হবে কি পানি জমে আছে। ঠিক আছে, লাংসের অনেক অংশই দেখা যাবে সাদা সাদা ধূসর ধূসর, আপনি বুঝতে পারবেন নিউমোনিয়া। মানে দেখেন, মানে ধূসর হইলেই নিউমোনিয়া, এই সিদ্ধান্তে আপনি আসতে পারতেছেন না। এটা আমরা প্যাথোলজি ক্লাসে বিশদ আলোচনা করবো না। এখন আপনি যেহেতু প্রশ্ন করছেন, আমি জাস্ট বলে রাখতেছি। ঠিক আছে, মনে হবে সাদা সাদা। আবার মনে করেন টিউবারকুলোসিসও না, নিউমোনিয়াও না, হ্যাঁ, লাংস যেমন আছে অমনি, কিন্তু তার কাশি, তার ওই নিঃশ্বাস নিতে কষ্ট এরকম। ঠিক আছে, আপনাকে বুঝে নিতে হবে যে এটা অ্যাজমা গঠিত কোনো একটা সমস্যা। ঠিক আছে, অর্থাৎ তার লাংসে কোনো সমস্যা নাই, কিন্তু অ্যাজমা হইলে কি হয়, অ্যাজমাও একটা কি অ্যালার্জিক রেসপন্স। ঠিক আছে, অ্যাজমা হইলে কি হয়, আপনার লাংসের যে সেলগুলি, অ্যালভিওলাই গুলি, তারা বাতাস নিতে চায় না। ঠিক আছে, তারা বাতাস নিতে কি অস্বীকার জানায়, বলে যে আমারে আর দিও না বাতাস। ঠিক আছে, তাহলে আপনি এটা বুঝতে পারবেন যে এটা তাইলে অ্যাজমার সমস্যা। আবার শুধু এক্সরে দেখেও বোঝা যাবে না, এটা স্টেথোস্কোপ ধরলেই আপনি বুঝতে পারবেন যে নিউমোনিয়া হইলে লাংসের শব্দ এক ধরনের পাবেন, হ্যাঁ, আবার এই মানে অ্যাজমাটিক হইলে এক ধরনের শব্দ পাবেন। আবার যদি আপনি সিওপিডি হয়, ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ, সিওপিডি হইলে আপনি আবার আরেক ধরনের শব্দ পাবেন। ঠিক আছে, এটা সাউন্ডেও আপনি বুঝতে পারবেন। এটা প্র্যাকটিসের বিষয়, বা যারা ফিজিশিয়ান আছেন, হ্যাঁ, তারা এটা কিন্তু দীর্ঘদিন প্র্যাকটিস করেন, বিভিন্ন পেশেন্টের বুকে পিঠে তারা এই স্টেথো ধরে দেখেন, সাউন্ডের পার্থক্য বোঝার চেষ্টা করেন যে কি কোন কোন কমপ্লেইন দেওয়ার পরে পেশেন্টের লাংসের সাউন্ড কেমন। ঠিক আছে, এইভাবে করে এটা অভিজ্ঞতার মাধ্যমে তারা এটা শিখে নেন। ঠিক আছে, হসপিটালগুলিতে ফিজিশিয়ানরা যখন ইন্টার্নি করেন, এই ইন্টার্নি করে তারা কিন্তু এই যে আপনারাও অনেক পেশেন্ট দেখবেন, পেশেন্টকে ধরে ধরে আপনি বুঝতে পারবেন যে সাউন্ডের পার্থক্য বুঝতে পারবেন। তখনই এটা একটা সময় পরে আপনি বুঝতে পারবেন যে আচ্ছা তাহলে ঘটনা এইটা, আপনি তখন ধরতে পারবেন, বুঝছেন? এই আসসালামু আলাইকুম স্যার, একটা প্রশ্ন করতে পারি স্যার? জি জি। স্যার, ওই যে অনেকের দেখা যায় যে গলা বসে যায় স্যার, এইটা আসলে কোন ধরনের মানে ডিজিজ হতে পারে স্যার, একটু যদি বলতেন। এখন এটা ডিজিজ বলতে কি, গলা বসে যায় মূলত ওই যে আপনার মানে ট্র্যাকিয়াটা বিজি থাকে। দেখেন আমরা যত কথা বলি, এগুলো আসলে শব্দ, এবং এই শব্দটা তো তরঙ্গ না হইলে তো এটা আমরা শুনতে পারতাম না। এই তরঙ্গটা সৃষ্টি হয় কোথায়, এই তরঙ্গটা কিন্তু সৃষ্টি হয় আমাদের শ্বাসনালীতেই। এবং এই তরঙ্গটা বিভিন্ন কথার বিভিন্ন তরঙ্গ, মানে তরঙ্গের ভ্যারিয়েশন হয়, কম্পনের ভ্যারিয়েশন হয় কোথায়, ভোকাল কর্ডে। তাইলে যখনই আমাদের শ্বাসনালীটা এই কাশ, কফ, পানি, ফ্লুইড, ঠান্ডা, ঠিক আছে, যে বাতাস 1 ডিগ্রি গরম হচ্ছে না এমন বাতাস নাকের ঢোকার সাথে সাথে কি 1 ডিগ্রি গরম হবে,
এটা আস্তে আস্তে যত ভিতরে যাবে আরো গরম হবে। হ্যাঁ, এই বাতাস গরম হচ্ছে না। এই এই যে ঘটনাগুলি ঘটবে, তখন আপনার ট্র্যাকিয়া কি হবে, ওই কাজগুলি সামাল দেওয়ার জন্য বিজি থাকবে। ঠিক আছে, ভিতরে কাশি জমে যাবে, পানি জমে যাবে, হ্যাঁ, কালেকশন হয়ে থাকবে, এই বা পার্টিকেল জমে যাবে, মানে ব্যাকটেরিয়া, ভাইরাস, এই ধরনের ইয়ে হতে পারে। এভাবে হইলেই গলা ভাঙা হবে। ঠিক আছে, তাহলে গলা ভাঙা হইলে যদি আমরা গলা পেঁচায় রাখি তাইলে আবার ভালো হয়। কেন ভালো হয়? ওই যে আমি বললাম, আপনি যে নিঃশ্বাসটা নিচ্ছেন প্রতিনিয়ত, এটা গরম হয় না, এজন্য আপনি এক্সট্রা সাপোর্ট দিচ্ছেন বাইরে থেকে, তাহলে আপনার এই অংশটা গরম থাকতেছে, ওয়ার্ম থাকতেছে, এই জায়গার ব্লাড গুলি ওয়ার্ম থাকতেছে, ক্যাপিলারি গুলি ওয়ার্ম থাকতেছে, তারা আপনার ট্র্যাকিয়ারে ভালো সাপোর্ট দিতে পারবে। এবং এটা জানেন যে লিম্ফ লিম্ফ সাপোর্টের জন্য এই গরম ওয়ার্ম আবহাওয়া খুব দরকার। ঠিক আছে, এটা আমরা যখন হরমোন পর্ব জানবেন আরো, তাহলে এই জন্য আমরা এই যে গলায় কাপড় পেঁচা রাখি, মাফলার পেঁচা রাখি সুন্দরভাবে, কিন্তু তখন আস্তে আস্তে এক রাত ওইভাবে ঘুমাইলে দেখবেন গলা ঠিক থাকে। ওই কারণে। বলেন, আর কার কি কথা আছে বলেন। স্যার আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমার একটা ক্লোজ আত্মীয় আছে, উনি হাঁচি দিলে মনে হচ্ছে যে একবার অনেকগুলো পানির মতো বের হয়, এবং প্রথম হাঁচি দিলে গন্ধ করে মাঝে সাঝে, পরের গুলো আর গন্ধ করে না। দি কোনো সমস্যাও না? জি, মানে এটা কোনো সমস্যা কি না? জি স্যার, প্রথমে হাঁচি দিলে পুরো রুমটা গন্ধ বোঝা যায়, একটা হাঁচির গ্যাসটা। এখন এটাই কথা, মানে একটা কথা শুনে কিন্তু আমি সমাধান দিতে পারবো না। তবে তবে আমার কাছে মনে হয় কি, ওই গন্ধটা হাঁচির গন্ধ না। ঠিক আছে, ওই গন্ধটা ওনার মুখের গন্ধ। হয়তোবা উনি হয়তোবা উনি ব্রাশ করতেছেন না, বা ব্রাশ করার পরেও কোনো কারণে ওরাল ক্যাভিটিতে কোনো একটা ঝামেলা আছে। তবে এটা ওনার আমি অনুমান করতেছি, এভাবে কিন্তু পেশেন্ট দেখা যায় না। পেশেন্ট আপনাকে বলছে, আপনি আমাকে বলছেন, আমি শুনে একটা কিছু, এভাবে কিন্তু হয় না। ঠিক আছে, মানে এটা বললাম আর কি। হ্যাঁ, হাঁচি থেকে সাধারণত গন্ধ আসার কথা না, কারণ হাঁচি কিন্তু খুব ভিতর থেকে কখনো আসে না। হাঁচি হইলো বাইরের জিনিস। হাঁচির দূর সর্বোচ্চ ফেরিক্স পর্যন্ত, মানে নাজাল ক্যাভিটি, ওরাল ক্যাভিটি, ফেরিক্স পর্যন্তই হাঁচির ইম্প্যাক্ট। হাঁচি কিন্তু কোনো ভিতর থেকে আসে না, লাংস থেকে আসে না, অ্যালভিওলাই থেকে হাঁচি আসে না। বুঝতে পারছেন? জি স্যার। এটাই। আচ্ছা আচ্ছা, আমি যে উত্তর দিচ্ছি আপনারা মানে উত্তর পাচ্ছেন তো নাকি? জি স্যার, পাচ্ছি স্যার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমরা আবার ছোটবেলায় এরকম প্রশ্ন করতাম, স্যারকে প্রশ্ন করতাম, স্যার আবার বুঝাই দিত। স্যার যে বুঝাইছে ওইটা স্যারে বুঝছে, আমরা আর বুঝি নাই। কখনো কখনো এমন হইতো আর কি। না স্যার, আলহামদুলিল্লাহ জানার পদ্ধতি অনেক বেশি হচ্ছে আলহামদুলিল্লাহ। আপনাদের সাথে অমন হইলেও বলবেন, আপনারা অমন হইলেও বলবেন যে স্যার আপনি অ্যান্সার তো দিছেন না, আমার কিন্তু আমি কিন্তু আসলে বুঝা পাই নাই। তাহলে আমি আবার চেষ্টা করবো বলতে। জি বলেন, আর কারো কোনো কথা আছে? জি স্যার, স্যার আপনার কথা শুনে একটা কথা মনে হচ্ছে। জি জি। ছোটবেলায় কথা বললেন তো স্যার, আপনি যখন ক্লাস করান, আমার কথাটা হয়তো আপনারা হাসবেন, আপনি যখন ক্লাস করান কিছু কিছু জায়গাতে এমন হয় যে প্রশ্ন করবো কি কি যে বুঝি নাই সেটাই বুঝি নাই, কি প্রশ্ন করব। পরবর্তীতে স্যার যখন আপনার ক্লাসে আমি আবার রিপিট শুনি, আবার 2-3 বার শোনার পরে তারপর আমার ডাউট কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যায়। তো আমি যার কারণে শুনি যে কোন জায়গাতে প্রশ্ন করা লাগবে, কি যে বুঝি না সেটাই বুঝি নাই, প্রশ্ন করবো কি। ধন্যবাদ স্যার। ঠিক আছে, আপনারা তবে কি ওই যে আমি বললাম, আমি কিন্তু হোয়াটসঅ্যাপে অ্যাভেলেবল, আপনারা চাইলে ক্লাসের বাইরেও আমাকে প্রশ্ন করতে পারবেন। ঠিক আছে, আর ওইটাই আর কি।
এইভাবে মেডিকেল সায়েন্সে আসলে যেহেতু প্রাইভেট পড়ার কোনো ব্যবস্থা নাই, আমরাও স্টুডেন্ট লাইফে 8-9 বছর যাই পড়ছি, পুরো 8-9 বছরে যে আমাদেরকে এভাবে পড়তে হয়েছে। হ্যাঁ, ভার্সিটিতেও কোনো প্রাইভেট টিউটর নাই, ক্লাসেই পড়তে হয়েছে। না বুঝলে আমরা টিউটরের ফ্যাকাল্টির রুমে চলে গেছি, গিয়ে হয়তো টিচারকে জিজ্ঞেস করছে, স্যার এটা তো বুঝলাম না, এটা কি? স্যার এটা তো আমার কাছে এমন মনে হচ্ছে, ঘটনা আসলে এমনই কিনা। ঠিক আছে না? আপনারাও এভাবেই বুঝে নিবেন আমার কাছ থেকে, সমস্যা কি? আমি তো আর নিষেধ করতেছি না, আপনাদের জিজ্ঞেস করতে আপত্তি থাকার কথা না, নাকি? আমি তো আর জিজ্ঞেস করলে বিরক্ত হচ্ছি না বা নিষেধ করতেছি না, বলতেছি না যে জিজ্ঞেস করেন না। আমি তো চাই চাই যে আপনারা প্রশ্ন করেন, আমার আটকায় দেন। বলেন, আর কারো কোনো কথা থাকলে তাহলে আমরা প্রসিড করবো, আদারওয়াইজ ক্লাস শেষ করবো। যে একটা প্রশ্ন ছিল শেষ সময়, সেটা হলো আপনার অ্যালার্জেন এবং রাইনাইটিস, এই দুইটার মধ্যে কি সম্পর্ক যদি একটু বলতেন। সরি, আমি ধরতে পারিনি কি। অ্যালার্জেন এবং রাইনাইটিস, এই দুইটা বিষয় যদি একটু বলতেন। রাইনিটিস? জি। রাইনিটিস, আচ্ছা একটা মিনিট, এই যে আমি ইনকল মেসেজে লিখি RHINITIS, এই জিনিসটা কি বুঝাইতেছেন? জি জি। এই যে আমরা বলি অ্যালার্জিক রাইনিটিস বলি, হ্যাঁ। রাইনিটিস, রাইনিটিস আসলে সেই জিনিসটাকেই বলে যেটা তার মাঝে মধ্যেই হয়, ঠিক আছে? যেটা কি তার মাঝে মধ্যেই হয়। এই যে এরকম আছে না যে ওই আমরা হাঁটতে হাঁটতে রাস্তার অমুক জায়গায় গিয়ে একটা উষ্টা খাই, বুঝলেন নাই? আছে না যে এদিক দিয়ে যাওয়ার সময়, সিঁড়ি দিয়ে ওঠার সময় একটা উষ্টা আমি খামই, হ্যাঁ। গাছের নিচ দিয়ে যাওয়ার সময় একটা পাখি আমার গায়ে পটি করবেই, মাঝে মধ্যেই হয়। আছে না, এই জিনিসটা মাঝে মধ্যেই হয়। আমি যাওয়ার সময়ই পাখির ওই কাজ করা লাগে, হ্যাঁ। এরকম এই রাইনিটিস হইল এই জিনিস, ঠিক আছে? মাঝে মধ্যেই হয়। এই যাদের এই মাঝে মধ্যেই অ্যালার্জি হয়, রানি নোজ, হাঁচি কাশি মাঝে মধ্যেই হয়, এটাকে আমরা মেডিকেল টার্মিনোলজিতে এই জিনিসটাকে বলে রাইনিটিস, অ্যালার্জিক রাইনিটিস বা অ্যালার্জিক রাইনাইটিস, ঠিক আছে? মাঝে মধ্যেই হয়, এই জন্য এটা রাইনাইটিস বলে, আর কিছু না। এটাও অ্যালার্জি, এটাও রেসপন্স, কিন্তু রাইনাইটিস মানে হলো ওইটা। এমন না যে তার এবারই প্রথম হয়েছে বা 5 বছর পরে একবার হয়েছে, এরকম না। মাঝে মধ্যেই হয়, মাসে 2-4-5 বার করে হইতে থাকে। এইটা হইলো অ্যালার্জিক রাইনাইটিস। আর কিছু? জি, সবাই ফ্যারিংজাইটিস আর ল্যারিংজাইটিসটা যদি একটু আলোচনা করতেন। আলোচনা বলতে কি, ফেরিক্স আর ল্যারিক্স? আচ্ছা, এখানে আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন। আচ্ছা, এই যে দেখেন ফেরিক্স আর ল্যারিক্স, হ্যাঁ। দেখেন এখানে কিন্তু চিহ্নিত করেছে, হ্যাঁ, কোনটা ফেরিক্স কোনটা ল্যারিক্স। তাহলে ফেরিক্সটা হচ্ছে কি উপরের দিকে এবং পিছনের দিকে, হ্যাঁ। তাহলে ফেরিক্স এর কাজটা কি? ফেরিক্স এর কাজ হইলো এই যে নাক দিয়ে যে বাতাসটা নেয়, এই নাক দিয়ে যে বাতাসটা নেয়, এই বাতাসটাকে সে কি করে নিচের দিকে নিয়ে আসে, মানে ওই শ্বাসনালীর দিকে নিয়ে আসে, ঠিক আছে? এই বাতাসটা তো এখানে এখানে ঢুকে চোখের দিকেও চলে যেতে পারতো কিনা? চোখের দিকে, ব্রেনের দিকে যাইতে পারতো না? নাক দিয়ে বাতাসটা ঢুকে ব্রেনের দিকে চলে যাইতে পারতো কিনা? আছে না, নালিকা তো অনেক আছে, যায় না। কেন যায় না? ফেরিক্স এর কাজ হইলো এটা। ফেরিক্স কি করে? ইউনিডিরেকশনাল, একদিকে নেয়।
একদিকে, ঠিক আছে, শুধুমাত্র নিচের দিকেই সে যাবে। হ্যাঁ, এই কাজটা করে। আচ্ছা, ল্যারিক্সের কাজটা কি? ল্যারিক্সের কাজও ওইটাই, সেও আবার ওই যে ইউনিডিরেকশনাল, একদিকে নিয়ে যায়, ঠিক আছে, একদিকে নিয়ে যায় ল্যারিক্স। তাহলে বাতাসটা মূলত কি হয়, একদিকে যায়, বাতাসটা শুধুমাত্র উপর থেকে নিচের দিকে যায়। এর জন্য দায়ী হইলে ফেরিক্স আর ল্যারিক্স। এই কাজটা করে হচ্ছে ফেরিক্স আর ল্যারিক্স, ঠিক আছে। এদের মধ্যে, এদের গায়ে এমন ভাবে মেকানিজম করা, দেখেন এইরকম এইরকম, বুঝছেন? মানে ধরতে পারছেন কিনা, মানে কাঁটাগুলি একই দিকে, দেখেন এই কাঁটাটাও নিচে, এই কাঁটাও নিচে, এই কাঁটাও নিচে। এখন কেউ যদি এটা বাইয়া এরকম উপরে উঠতে যায়, এই ওয়ালটাকে বেয়ে যদি কেউ উপরে উঠতে যায়, সম্ভব? এই কাঁটাগুলি লেগে যাবে না? কাঁটাগুলি বিঁধে যাবে না তার গায়ে? কিন্তু সে যদি ওয়ালটা বেয়ে এরকম নিচে নামে, তাইলে কিন্তু কোনো সমস্যা নেই। কেন? তার গায়ে কাঁটা লাগবেই না, কারণ কাঁটা একই দিকে, বুঝছেন কিনা? ফেরিক্স আর ল্যারিক্স হলো এরকম গঠন, সে শুধু একদিকেই পারমিট করে, অন্যদিকে পারমিট করে না, ঠিক আছে। হ্যাঁ, যখন আবার নিঃশ্বাস বের হবে তখন আবার এরা গুইরা যায়, গুইরা তখন আবার কি করে, শুধু বেরোতে দেয়, তখন আর ঢুকতে দেয় না। এইভাবে তারা বাতাসের আসা যাওয়াকে মেনটেন করে, ঠিক আছে। এখন মনে করেন এই মিউকাস মেমব্রেন, নাক দিয়ে ঢুকলো, এই মিউকাস মেমব্রেন ওই জীবাণুটারে আটকাইতে পারলো না, হ্যাঁ, বা ওই ধুলাবালি গুলি আটকাইতে পারলো না। ধুলাবালি কি হইলো, আরেকটু ভিতরে চলে আসলো, আরেকটু ভিতরে চলে আসলো। এখন দেখেন আমাদের শ্বাসনালীটার দিকে খেয়াল করেন, শ্বাসনালীটার দিকে খেয়াল করেন, শ্বাসনালীটাকে একেবারে সোজা না, সমান। তাহলে এইখানে কোনো জিনিস সহজে আটকায় না। শ্বাসনালী সমান হওয়ার কারণে কোনো জীবাণু হোক, ধুলাবালি হোক, ফরেন পার্টিকেল হোক, এর ভিতরে সচরাচর কি আটকায় না। আটকায় কোথায়? শ্বাসনালীতে গিয়া যদি ঢুকে যায়, কেউ যদি শ্বাসনালী পর্যন্ত পৌঁছায় যায়, তাইলে সে লাংস পর্যন্ত যাইতে পারবে, ঠিক আছে। কেউ যদি কেউ যদি সিওসারের দরজা পর্যন্ত পৌঁছায় যেতে পারে, তাইলে সে সিওসারের রুমেও সহজে ঢুকে যেতে পারবে। আর সিওসারের রুমে যদি কোনো শত্রু ঢুকে যায়, এটা তাহলে কত বড় দুর্ঘটনা। এই জন্য সৃষ্টিকর্তা কি করছেন, সিওসারের আগে আরো কতগুলি স্যার রাখছে, এইচআর অ্যাডমিন, ম্যানেজার, ডেপুটি ম্যানেজার, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, অনেকগুলি স্যার। তারাও স্যার, কিন্তু সিও স্যারের মতো বড় স্যার না, বুঝছেন। এই সেই স্যারগুলি হইলো এই যে ফেরিক্স আর ল্যারিক্স। এদের গঠনই ওরকম বাঁকা তেরা। এ দেখেন বাঁকা, দেখছেন, সমান না। এ দেখেন এর গঠন আরো প্যাচ গোস, সমান না। তাহলে এইখানে আইসা যদি কোনো কারণে নাকের দিক দিয়ে পার হইয়াও আসে, ও এখানে এসে আটকায়, ঠিক আছে। আটকাইলে কি হবে? ওই যে বললাম, হয় আপনার জায়গা গরম হবে, ইনফ্লামেশন হবে, টেন্ডারনেস হবে, কিছু না কিছু একটা হবে, সে আপনাকে বুঝাবে যে আমার একটা ঝামেলা হয়েছে। তাইলে এরা কি দিয়ে বুঝায়? এরা সাধারণত ইনফ্লামেশনের মাধ্যমে বুঝায়। এবং যখনই কোথাও কোনো ইনফ্লামেশন হবে, সেটাকে আমরা কি বলি, আইটিস, ফ্যারিনজাইটিস, ল্যারিনজাইটিস, মেনিনজাইটিস, হ্যাঁ, আইটিস, ইউরেথ্রাইটিস, আইটিস হবে। এই জন্যই ফ্যারিনজাইটিস, এই জন্যই ল্যারিনজাইটিস, এখানে আটকায় সহজে, ঠিক আছে। এই ঘটনাটা ঘটে। পাইছেন আপনি অ্যান্সার? আমি কি ক্লাসে আছি তো? আপনি কি অ্যান্সার পাইছেন? জি স্যার, পেয়েছি স্যার, পেয়েছি স্যার, জি জি জি, ধন্যবাদ। কি করবো, আমাকে আপনারা ছুটি দিবেন নাকি? স্যার ছুটি দিলাম। জি জি, ঠিক আছে। তাহলে সবাই ভালো থাকেন, সবার সুস্থতা কামনা করি, আমার জন্য সবাই দোয়া করবেন। হ্যাঁ, আজকের মতো তাইলে, জি।
বলতেছেন কিছু বুঝেন আপনি? আর ওই যে ছাড়তে মন চায় না, তারপরে ছাড়তে হচ্ছে আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা, না না দেখা হবে, আর আমিও হোয়াটসঅ্যাপে অ্যাভেলেবল। ঠিক আছে, ভালো থাকবেন তাহলে সবাই, আমার জন্য দোয়া করবেন। পরবর্তী ক্লাসে দেখা হবে। হ্যাঁ, আল্লাহ হাফেজ।